ডিয়ার স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইএসসি 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য প্রবন্ধ গদ্য সংকলনের একটা ওয়ান শট ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য সর্বাপেক্ষা ইম্পর্টেন্ট যে চারটে গল্প তোমাদের আছে পাঠ্য, সেই চারটে গল্পই কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। কারণ এই চারটে গল্পের থেকে তোমরা যাতে কোনো রকমভাবে কোনো অংশ মিস না করে যাও, সেই জন্যই কিন্তু আমি একেবারে ধারাবাহিকভাবে যেগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট এই গল্পগুলোর মধ্যে আছে সেগুলো অত্যন্ত বিশদে তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদের বলে বুঝিয়ে দেবো যে কোন পার্ট থেকে প্রশ্ন তোমাদের হতে পারে। আর বাকি রইল যে তিনটে গল্প, সেটা মানে 7টা আমি এই জন্যই ধরছি কারণ গত বছরেরটা বাদ দিয়েই বলছি। এই তিনটে কিন্তু তোমরা কখনোই একেবারে ছেড়ে দিয়ে এক্সাম হলে যাবে না। সেই কারণে আমি বলবো, আমার যে চ্যানেলে এই তিনটে গল্পের বহু ভিডিওই তোমরা দেখতে পাবে, তার মধ্যে তিনটে ভিডিওকে আমি সাজেস্ট করছি, তার ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে যাচ্ছি। তোমরা পজিটিভলি ওই তিনটে ভিডিও কিন্তু একবার দেখে তবে এক্সাম হলে যাবে। কারণ বাই চান্স যদি তোমাদের এই সাজেশনস ফেলিওর হয়, কোনো রকমভাবে কোথাও কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। তাই জন্য আমি বারবার বলছি, এটা তোমাদের বছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, এটা আমার প্রেডিকশন। কিন্তু সেটা যদি কোনো রকমে কোথাও সমস্যা হয়, তখন যাতে তোমরা ব্যাকআপ রাখতে পারো, তার জন্যই কিন্তু এই ধরনের ভিডিওগুলো তোমাদের দেখে নেওয়ার জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। যাই হোক, আমরা চলে যাব প্রথম গল্প, যেটা সর্বাপেক্ষা 2026 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মহাশ্বেতা দেবী রচিত লক্ষ্মণের মা। মহাশ্বেতা দেবী রচিত লক্ষ্মণের মা গল্পের মূল গ্রন্থটা জেনে রাখো, প্রশ্নে আসতেই পারে। সেটা হচ্ছে গল্প সমগ্র, যেটা মহাশ্বেতা দেবী রচিত গল্প সমগ্র সেরা 50 নামে পেয়ে থাকবে। আচ্ছা, গল্পের মূল পটভূমি কি আছে? এই যে গল্পটা তোমরা পড়লে, তার একটা বিশেষ ঐতিহাসিক পটভূমি আছে। 1857 খ্রিস্টাব্দে ভারত জুড়ে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহকে পটভূমি করা হয়েছে এই গল্পে। এবং সেই সময়ের এক বুন্দেলখণ্ডীয় নারী, যে এক সময় ভারতবর্ষের নারী হয়েও ইংরেজদের পাশে দাঁড়াতে চেয়েছিল, তাদের অসহায়তার কথা বুঝতে পেরেছিল, তাদের ভালো বাঁচতে চেয়েছিল, সেই ইংরেজরা কীভাবে পাশবিকভাবে সেই বুন্দেলখণ্ডীয় নারীর নিজের সন্তানকে হত্যা করলো এবং সেই নারীকে আঘাত করলো, সেটাও আমরা দেখতে পাবো এই গল্পের মধ্যে দিয়ে। আর সর্বাপেক্ষা বেশি এই গল্পের যে বিষয়, সেটা হচ্ছে ওই নারী, যে গল্পের কেন্দ্রীয় চরিত্র গঙ্গা, তার ভেতরকার যে মাতৃত্ব বোধ, যে মানবতা বোধ তৎকালীন সময়ে, সেইটাও কিন্তু আমরা এই গল্পের মধ্যে অত্যন্ত নিখুঁতভাবে লেখিকাকে উপস্থাপনা করতে দেখব। যাই হোক, আমরা প্রথমেই আসছি গঙ্গার কথায়। গঙ্গা এক দরিদ্র বুন্দেলখণ্ডীয় নারী, প্রথমেই বলেছি। তার চেহারাটা কিন্তু মনে রাখবে, সে বেটেখাটো হলেও অত্যন্ত শক্তিশালী। তার কোনোই অবধি চেনিতে ঢাকা থাকে এবং মাথার ওড়নাটা ঘোমটার মতো করে পরা থাকে। গঙ্গার স্বামী মারা যাওয়ার পরে তার খাদ্যের সংস্থান কি হবে সেটা সে বুঝতে পারছে না। সেই সময় গঙ্গা তার একমাত্র সন্তান রামকে নিয়ে চলে এসেছে কেল্লায় রানীর কাছে। কেল্লায় না, রানীর মহলে, কেল্লা বলবো না, কেল্লা তখন রানী ছেড়ে দিয়েছে। রানীর মহলে রানীর সাথে দেখা করতে এসেছে এবং রানীর সাথে সোজাসুজি দেখা করবার জন্য তাকে সাহায্য করেছে নাকি না 50 বছর ধরে রানীর কাছে যে কাজ করছে, যে দাসী, সেই যমুনাবাই। সেই যমুনাবাই এখন রানীর কাছে অবশ্য তেমন কিছু কাজ করতে পারে না, তার প্রচুর বয়স হয়ে গেছে, সে সামান্য সলতে পাকায়, রানীর সাথে গল্প করে। এই হচ্ছে যমুনাবাইয়ের মানে সম্পর্কে এটুকুই আমরা পেয়েছি। যাই হোক, রানীর ছেলে, যে পোষ্যপুত্র আমরা জানি ইতিহাসে, সেই দামোদর কিন্তু রামকে চিনত বলে জানিয়েছে এবং দামোদরের মুখের যে সংলাপ, তার থেকে আমরা বুঝতে পারি রানীর এক ঘোড়া ছিল, রানীর প্রিয় ঘোড়া, তার নাম সারেঙ্গি। পরবর্তীকালেও সারেঙ্গির প্রসঙ্গে এসেছে। যাই হোক, গঙ্গা যখন রানীর কাছে খাদ্যের প্রসঙ্গ, মানে কোথা থেকে সে এখন খাবে এই কথা জানতে চেয়েছে, তখন রানীর সাথে তার কিছু কথোপকথন হয়েছে। সেই কথোপকথন থেকে আমরা জানতে পারি যে গঙ্গাকে তার স্বামী সেভাবে কিছু মানে দিয়ে যেতে পারেনি। তার স্বামী মারা যাওয়ার পর একমাত্র অবলম্বন যদি কিছু থাকে, তা হচ্ছে দুটো গাই, যেটা তার গঙ্গার নিজের, এবং বাছুর কিনেছিল, পরবর্তীকালে বড় হয়েছে। আর আছে তার স্বামী যে দড়ি দিয়ে ঘাস বাঁধত, সেই দড়িটা, আর সে যে ঢোলটা বাজিয়ে গান গাইতো, সেই ঢোলটা। এই কথা শুনে রানী তাকে প্রত্যেক দিন রানীমহলে দুধ দেওয়ার কথা বলেছে। এটা তার একটা কর্মসংস্থান। এই
কথা শোনার পর গঙ্গা সেখান থেকে বেরিয়ে গেছে। এবার থেকে শুরু হয়েছে গঙ্গার একটা নতুন জীবন। গঙ্গা প্রথমে রানীমহলে দুধ দিতে যায়, তারপর দুধ দিয়ে আবার বাড়ি ফিরে তার বাড়ি লক্ষ্মীতালের আরও ওপারে, যেখানে মাটি একেবারে ফেটে গেছে, অত্যন্ত খরা টাইপের জায়গা, শুকনো মাটি এবং ঢেউ খেলানো রাস্তা, মাঠ যাকে বলে, সেরকম একটা জায়গায় গঙ্গা থাকে। সেইখানে গঙ্গা যায়, রামকে সামান্য খাবার দেয়, খাবার খাইয়ে সে আবার মাথায় ঘটি নিয়ে বেরিয়ে পড়ে কেল্লার উদ্দেশ্যে। কারণ এই কেল্লায় কারা থাকে? এই কেল্লায় থাকে ইংরেজ যে সাহেবের অফিসাররা। এই অফিসাররা সমস্ত কেল্লায় থাকে, কিন্তু যে সমস্ত আরও সেপাই আছে, মানে ইংরেজদের সেপাই, তারা কিন্তু থাকে ক্যান্টনমেন্টে, কেল্লা থেকে দূরে, তারা এখানে কেল্লায় কেউ থাকে না। তা যাই হোক, গঙ্গা যখন এই কেল্লায় যায় ঘাসের দাম চাইতে, ঘাস দিত তার স্বামী কেল্লায় ঘাসের দাম চাইতে, তখন ওখানে যে একটা পটভূমি দেখানো হয়েছে, সেই পটভূমি এই গল্পের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কি দেখানো হয়েছে? গঙ্গা বারবার ওখানকার সাহেবদের বা অন্যান্যদের বুঝিয়েছে যে এখান থেকে চলে যেতে, কারণ গঙ্গার মধ্যে যে মানবদরদি বিষয়টা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। সে বুঝতে পারছে যে খুব তাড়াতাড়ি একটা বলওয়া লাগবে, মানে বলওয়া মানে হচ্ছে বিদ্রোহ। সে বোঝাতে চাইছে এই বিদ্রোহে তোমাদের অনেক ক্ষতি হবে, তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু তারা কেউ তার কথা শুনছে না। গরিব একটা এরকম বুন্দেলখণ্ডীয় সাধারণ নারীর কথা কেই বা শোনে। তা যাই হোক, এরকম একটা পরিস্থিতি। আর গঙ্গার এই কেল্লায় যাওয়ার প্রসঙ্গে আমাদের লেখক বলছেন যে তার বিশেষ একটা আকর্ষণ ছিল কে না, বিল। বিল হচ্ছে সাহেবের ছেলে, যার ভালো নাম উইলিয়াম। অত্যন্ত ফর্সা চেহারা, তার মুখটা বেশ গম্ভীর মতো, রোগা ধরনের একটা ছেলে। তারও কিন্তু একটা বর্ণনা, মাথাটা বেশ বড় সড়ো, তারও কিন্তু একটা বর্ণনা এখানে আছে, সেটাও কিন্তু মনে রাখবে। তা যাই হোক, বিলের প্রতি গঙ্গার একটা সাংঘাতিক টান, কারণ রাম কালো আর এই বিল হচ্ছে, উইলিয়াম হচ্ছে অত্যন্ত ফর্সা। গঙ্গার মনের মধ্যে খুব ইচ্ছা জাগে যে এই বিল যদি তার নিজের সন্তান হতো, তাহলে তাকে সাজিয়ে গুজিয়ে কি সুন্দর কাজল পরিয়ে রাখতো। মা হিসাবে তার সন্তানকে এরকম সুন্দর দেখতে কার না ভালো লাগে। তা যাই হোক, একজন ইংরেজের সাহেবের ছেলে, সে কথা কিন্তু সে ভুলে গেছে। শুধুমাত্র মাতৃত্ব বোধে সে বিলের প্রতি একটা স্নেহ ভালোবাসা তার জেগে উঠেছে, যেটা গল্পে দেখানো হয়েছে। আর টার্নাবুল সাহেব হচ্ছে এই বিলের কাকা। টার্নাবুল সাহেবের কাছে কেল্লায় বিল থাকে, এবং বিলের যে বাবা সে থাকে পাঞ্জাবে, আর বিলের মা কিন্তু নেই, মা মারা গেছে। বাধ্য হয়ে টার্নাবুল সাহেব আয়াদের দিয়ে বিলকে মানুষ করাচ্ছে। এই আয়াদের কাছে বিলের খুব কষ্ট হয়, সেটা সহানুভূতির চোখে দেখেছে গঙ্গা। কারণ বিলকে সেভাবে মায়ের মতো যত্ন তো আয়ারা করে না, প্রায়শই বকাবকি করে। এগুলো গঙ্গার ভালো লাগতো না। গঙ্গার মনে হতো যেন বিল যদি তার কাছে থাকতো, এরকম একটা অনুভূতি হয়। তা যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে হঠাৎই কিন্তু শেষ পর্যন্ত সেই যুদ্ধের সময়টা এসে যায়। 4ঠা জুন, যখন 4ঠা জুনের আগে থেকে দেখা যাচ্ছে সিপাহীরা খুব ক্ষেপে ওঠে। সিপাহীরা ক্যান্টনমেন্ট থেকে অস্ত্রশস্ত্র লুট করেছে ইংরেজদের, এবং তারা বিভিন্নভাবে প্রস্তুত হচ্ছে। তার একটা পরিবেশ চারদিকে ঝাঁসিতে বোঝা যাচ্ছে হচ্ছে, এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। তা সেটা বুঝতে পারছিল গঙ্গা। যার জন্য ওই টার্নাবুল সাহেবকেও বলেছেন যে তুমি পাঞ্জাবে চলে যাও, কিন্তু টার্নাবুল সাহেবও তার কথা শোনেনি। তা যাই হোক, 4ঠা জুন দেখা গেছে ঝাঁসির সমস্ত সাহেবেরা, যারা কেল্লা মানে এদিকে ওদিকে ক্যান্টনমেন্টে ওদিকে থাকতো, তারা সবাই কেল্লায় এসে জড়ো হয়েছে, কারণ সবাই বুঝতে পেরেছে একটা বিদ্রোহ আসতে চলেছে। কিন্তু 8ই জুন সেই বিদ্রোহ মহা আকার ধারণ করলো। ভারতীয় সিপাহীরা আক্রমণ করলো কেল্লাকে, এবং কেল্লার সমস্ত সাহেবদের একেবারে কেটে ফেললো। গঙ্গা যখন এই সাহেবদের কেটে ফেলাটা শেষ হলো, বাইরে একটা প্রচণ্ড গন্ডগোল চলছে, রাস্তাঘাটে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। সেই সময় গঙ্গা চুপি চুপি কেল্লায় গিয়ে ঢুকলো, এবং সেখানে গিয়ে সে সাংঘাতিক চিত্র দেখতে পাচ্ছে। চারধারে জিনিসপত্র ছড়িয়ে আছে, খেলনা ছড়িয়ে আছে, হাঁড়িকুড়ি ছড়িয়ে আছে, কাগজপত্র ছড়িয়ে আছে, জামা কাপড় ছড়িয়ে আছে। এই দৃশ্য দেখে গঙ্গা মনে মনে আতঙ্কিত হলো, তাহলে বিলকেও বোধহয় ওরা কেটে ফেলেছে। কিন্তু এমন সময় সে পেছন থেকে বিলের ডাক শুনলো, তুমি কি করছো এখানে? সেই কথা শুনে চমকে উঠলো গঙ্গা, এবং দেখলো যে আয়ারা বিলকে একটা ঘরের মধ্যে আটকে রেখে শেকল তুলে দিয়ে পালিয়ে গিয়েছে। বিলকে সেই অবস্থায় পেয়ে গঙ্গা অত্যন্ত যেন আনন্দিত হলো, এবং বিলকে তার পিঠের মধ্যে ভালো করে বেঁধে, বিলকে বললো কোনো কথা বলবে না, তাকে বেঁধে নিয়ে সে একেবারে নিজেকে, বিলকে, সবাইকে ভালোভাবে মুড়ে ওই ভিড়ের মধ্যে দিয়ে একেবারে নির্ভীকভাবে সাহসিকতার সাথে চলে গেল সেই লক্ষ্মীতাল পেরিয়ে নিজের ঘরে। এই যে নিজের ঘরে গেল, সেখানে গিয়ে গঙ্গার ঘরের কিন্তু একটা বর্ণনা আছে গল্পে, সেটা কখনোই তোমরা ভুলবে না। একটা টানা লম্বা ঘর, একপাশে কয়েকটা খাটিয়া, মা ছেলে শোয়, অন্যদিকে ঘরের ছাদটা বেশ উঁচু, ওখানে আগে ঘাস থাকতো, এখন সেখানে গায়ে দুটো থাকে আর বাছুর থাকে। মাঝখানে কাঠের বেড়া দেওয়া, এক কোণে রান্নার উনুন, নাওশা,
তাতে বসানো থাকে, নাওসা মানে কড়াই বা উনুনের ওপর কড়াই বসানো থাকে। আচ্ছা, যাই হোক, এবার শুরু হলো গঙ্গার আরও একটা জীবন। গঙ্গা যখন বিলকে নিয়ে এলো, সেখানে বিলকে নিয়ে এসে, সেই তো চারধারে প্রচণ্ড যুদ্ধ চলছে, সে বিলকে নিয়ে এসে যত্ন করে রাখলো নিজের কাছে। রাম এসে জানালো যে ওরা বলেছে যে কোনো সাহেবকে যদি ধরিয়ে দিতে পারে তাহলে তাকে বকশিস দেবে। এ কথা শুনে গঙ্গা প্রচণ্ড রেগে উঠলো। গঙ্গা বলল যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে রাম তার নিজের ছেলে বলে সে কিন্তু মানবে না, একেবারে কেটে ভাসিয়ে দেবে তাকে খালের জলে। যাই হোক, এরপরে দেখা যায় যে রাম এবং গঙ্গা মিলিতভাবেই বিলকে সযত্নে তার কাছে রেখেছে। গঙ্গা বিলকে রামকে দিয়ে কালি আনিয়ে দোকান থেকে কালো রং এনে একেবারে আগাগোড়া কালো রং করে তাকে সাজিয়ে দেয় এবং লক্ষ্মণ নাম দিয়ে তাকে নিজের কাছে নিজের ছেলের মতোই রাখতে থাকে। এবং বিলকেও বুঝিয়ে দেওয়া হয় সে যেন মুখে কোনো টু শব্দ না করে। লক্ষ্মণ রামের কথায় তাকে একেবারে বোবা সাজিয়ে রাখে গঙ্গা। তা যাই হোক, এই লক্ষ্মণের কাজ কি? লক্ষ্মণের কাজ দিনের বেলা সারাদিন বাড়িতে বসে ঘুমানো, বাড়িতে শুয়ে ঘুমানো, আর রাত্রিবেলা কিংবা রামের সাথে খেলাধুলা করা, আর রাত্রিবেলা লক্ষ্মীতালের জলে স্নান করে নতুন কাপড় পরে বা চাঁদনি রাতে একেবারে ঘুরে বেড়ানো, চারধারে ছুটে বেড়ানো। আর রামকে সারাদিনের জন্য বন্দি করে দিল এবার গঙ্গা। সে নিজেই সমস্ত বাইরের কাজকর্ম করতে থাকে। লোকেরা জিজ্ঞেস করলে সে বলে রামের গভীর অসুখ করেছে। এভাবেই চলছিল প্রায় 10 মাস ধরে। রামকে লক্ষ্মণকে একসাথে সে নিজের সন্তানের মতোই মানুষ করতে থাকে। কিন্তু এই যে সুখের সময় সেটা বেশি দিন সইল না। আমরা সবসময় জানি সুখ দুঃখ পাশাপাশি বিরাজ করে। গঙ্গার জীবনেও সেরকম একটা দিন এলো। শোনা গেল ইংরেজরা সব ধেয়ে আসছে ঝাঁসিতে এবং ঝাঁসি আক্রমণ হলো, চারধারে যুদ্ধ লেগে গেল, রানী পালিয়ে গেছে এটাও শোনা গেল। তা মানে রানীমহল ছেড়ে ইংরেজরা এবার সেপাইদের উপর আক্রমণ করছে। শুধু সেপাই না, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে তারা কেটে ফেলছে, ধরে ফেলছে। একেবারে সাংঘাতিক কাণ্ড লেগে গেল সমগ্র ঝাঁসি জুড়ে। তা সেই সময় ঝাঁসির মানুষরা সবাই যে যেখানে পারছে ছুটে পালাচ্ছে এবং সেই সময় লুট তরাজ, কারণ কার কোনটা জিনিস কোথায় কি অত হিসাব কেউ রাখে না, লুট তরাজ চলছে প্রচণ্ড। গঙ্গারাও ঠিক করলে পালিয়ে যাবে, কিন্তু কিভাবে পালাবে? গঙ্গার একটা মাত্র ঘোড়া আছে, সেই ঘোড়ায় চড়ে 3 জন এসে যেতে পারবে না। তখন গঙ্গা রামকে বলল যে তার পিসির বাড়ি আছে সামনেই, সেই পিসির বাড়িতে গিয়ে সে যেন তার বাবার যে ভর্তুয়া নামক ঘোড়াটা আছে সেই ঘোড়াটা নিয়ে আসে, তাহলে হয়তো তারা 3 জনে যেতে পারবে। প্রথমে রামকে যেতে কিন্তু এই যে বুন্দেলখণ্ডীয় নারী গঙ্গা, সে কিন্তু বলেনি। রাম নিজেই বলেছে আমিও তো বুন্দেলি বংশের একজন রাজপুত, তাহলে আমি পারবো না কেন? আমি ঠিক একটা ঘোড়া জোগাড় করে নিয়ে আসবো। তা যাই হোক, সেই সময় সে কিন্তু ছুটে বেরিয়ে যায়। এরপর দিন চলে যায়, রাত চলে যায়, সে আর ফেরে না। পরদিন সকালবেলা গঙ্গা যখন রাস্তায় বেরিয়ে দেখছে তখন সবাই ছুটে ছুটে পালাচ্ছে, রাম কিন্তু ফিরল না। সেরকম অবস্থায় সে আর কি করবে? সে একেবারে চুপ হয়ে গেছে। সে আস্তে আস্তে লক্ষ্মণের সেই যেদিন সে প্রথম লক্ষ্মণকে এনেছিল, অর্থাৎ বিলকে নিয়ে এসেছিল, সেই পূর্বের বিলকে ফিরিয়ে দিল, চান টান করিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সেই পুরনো প্যান্ট শার্ট আবার পরিয়ে দিল। বিল অবাক হয়েছিল কিছুটা, কিন্তু তাকে বললো তাকে সে ফিরিয়ে দিয়ে আসবে তার বাড়ির লোকেদের কাছে। এবং সে যখন তাকে লক্ষ্মণকে বা বিলকে তৈরি করছে, তখন দেখলো তার গলার যে ক্রুশটা, তোমরা সবাই জানো একটা ক্রুশ যেটা খ্রিস্টানরা পরে, তার গলায় যে ক্রুশটা ছিল সেটা নেই। বিলের কাছে জানতে চাওয়া হলে সে বললো খেলার ছলে ওটা নিয়ে খেলছিল তারা, এবং লক্ষ্মণ বোধহয় তার জেবে অর্থাৎ পকেটের মধ্যে সেটা রেখে দিয়েছে। গঙ্গা অত্যন্ত আতঙ্কিত হলো ব্যাপারটা শুনে, কিন্তু সে আর কোনো কথা বললো না। টাট্টুর ওপরে বিলকে বসিয়ে সে এগিয়ে গেল এবং দেখলো যেখানে ইংরেজরা আছে, হিউরোজ সাহেবের তাঁবু যেখানে আছে একেবারে সেখানে সরাসরি চলে গেল। সে এমনভাবে বীর দর্পে গেল যে তাকে দেখে কোনো সন্দেহ করার অবকাশ নেই। তার চোখে মুখে চেহারায় কোনো রকম ভয়ের চিহ্ন মাত্র ছিল না। সে সোজা ওখানে গিয়ে বড় সাহেব কুমেদান সাহেবের খোঁজ করতে লাগলো এবং কুমেদান সাহেবের কাছে যে নিয়ে গেল সেই দোভাষী, দুজনের ভাষা দুজনকে বুঝিয়ে দিতে লাগলো। এবং যাই হোক, সবশেষে জানা গেল যে টার্নাবুল সাহেবের যে ভাইপো, সেই হচ্ছে বিল, যাকে এতদিন আগলে রেখেছিল গঙ্গা, এবং তাকে ফিরিয়ে দিল। গঙ্গাকে যখন বকশিস দিতে যাচ্ছে তারা, তখন বললো যে সে যেন তার নিজের সন্তানকে ফিরে পায়, সেই সন্তান রামকে ওরা দেখেছে কিনা। রামের কথা শুনে জানতে চাইলে তখন গঙ্গা বলে যে তার পকেটে একটা ক্রুশ ছিল। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল, বুঝতে পারলো তারা রামকে মেরে ফেলেছে। এবং গঙ্গা যখন জানতে চাইলো রাম কোথায়, তাকে গাদার মধ্যে, মরার গাদা, যেগুলো মেরে ফেলা মানুষের একটা স্তূপাকৃতিক গাদা যেখানে তৈরি হয়েছিল, সেখানে দেখালো। বলে গাদা থেকে কি করে তুলে আনবো? তা যাই হোক, এই অবস্থায় আমরা দেখলাম গঙ্গা একেবারে চুপ হয়ে গেছে। গঙ্গা মুখে আর কোনো কথা বলেনি। গঙ্গা একেবারে ঘোড়ার রশিটা ধরে, যে দড়িটা সেটা ধরে নিজের বাড়ির দিকে না, চলে গেছে শহরের দিকে, যেখানে শহর দাউ দাউ করে চলছে। এখানেই
গল্পের শেষ। এখানে কিন্তু সব থেকে বড় একটা বিষয়, সেটা হচ্ছে কি না, গঙ্গা কেন তার ঘোড়া নিয়ে ওই দিকে চলে গেল, বাড়ির দিকে গেল না। এর কারণ গঙ্গা যে সাহেবদের নিজের মানুষের মতো ভালোবেসেছিল, যে সাহেবের ছেলেকে বিলকে এতদিন নিজের ছেলের মতো নিজের সন্তান থেকে মানুষ করেছিল, সেই সাহেবরা তার নিজের সন্তানকে এইভাবে মারলো, এটা গঙ্গাকে অত্যন্ত আঘাত করেছিল। গঙ্গা অত্যন্ত কষ্ট পেয়েছে, মনে মনে আঘাত পেয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে তার ভেতরকার প্রতিবাদও গর্জে উঠেছে। সে সাহেবদের বিরুদ্ধাচরণ করেছে। কিভাবে বিরুদ্ধাচরণ করেছে? সে শহরের দিকে এগিয়ে গেছে, তার নিজের মানুষগুলো যেখানে জ্বলছে। হতে পারে গঙ্গা যেন একেবারে আত্মহত্যার দিকে চলে গেছে, কারণ সেখানে গিয়ে গঙ্গা বাঁচবে না, কিন্তু তবু গঙ্গা চলে গেছে। গঙ্গা বোঝাতে চেয়েছে সে ভারতীয়, এটাই যেন এই গল্পের একটা মেসেজ। আর এখানে এই নামকরণটাও অত্যন্ত সার্থক। কেন আমরা বলবো? কারণ এখানে আমরা দেখছি গল্পের নাম কিন্তু রামের মা গঙ্গা নেই, আছে লক্ষ্মণের মা। লক্ষ্মণের মা কেন? লক্ষ্মণের মা প্রচণ্ড স্নেহ দিয়ে যে মা একদিন রামকে বলেছিল যে তাকে কেটে ভাসিয়ে দেবে, সেই মা কিন্তু একজন নিজের সন্তানকে হারিয়ে সেই ইংরেজের সন্তানকে নিজের কাছে নিজের বুকে আগলে রেখেছিল। আর সেই কারণে সমাজের চোখে সেই গঙ্গা একসময় হয়ে পড়ল লক্ষ্মণের মা। আর এখানেই হচ্ছে এই গল্পের নামকরণের সার্থকতা। তাহলে এই গল্প থেকে যদি যে কোনো প্রশ্ন আসে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে বলে আমার বিশ্বাস। প্রত্যেকটা বিষয়, যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের নজরে থাকা অত্যন্ত প্রয়োজন। তাহলে আমরা চলে যাব এই পর্যায়ের পরবর্তী গল্পে। এবার আসবো আমরা 2 নম্বর গল্প, একটি তুলসী গাছের কাহিনী, যার লেখক হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। এক্ষেত্রে তোমাদের অবশ্যই উল্লেখ করে দিই, তোমরা কিন্তু শুধুমাত্র ওয়ালিউল্লাহ লিখে আসবে না, অবশ্যই উল্লেখ করবে সৈয়দ ওয়ালিউল্লাহ, যার গল্পটির মূল গ্রন্থ হচ্ছে 2 তীর ও অন্যান্য গল্প। এই গল্পেরও একটা পটভূমি আছে, ঐতিহাসিক পটভূমি। সেটা কি না, বঙ্গভঙ্গের সময়। এই বঙ্গভঙ্গের সময় আমরা জানি যখন বাংলা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, সেই সময় এপার বাংলার মানুষ, মানে যারা ইসলাম সম্প্রদায়ভুক্ত মানুষ, তারা সবাই ওপার বাংলা অর্থাৎ পূর্ব বাংলায় চলে গিয়েছিল, এবং পূর্ব বাংলার যে সকল হিন্দু মানুষ ছিল তারা সবাই এপার বাংলায় চলে এসেছিল। কারণ কি না, একটা দাঙ্গা বেঁধে গেছিল হিন্দু মুসলমানের মধ্যে। আর এই পটভূমিতেই লেখক গল্পটার অবতারণা করেছেন।
এই পটভূমিকে কেন্দ্র করে। কিন্তু গল্পের মধ্যে আমরা দুই বাংলাকে দেখতে পাইনি, আমরা গল্পের মধ্যে শুধুমাত্র পূর্ব বাংলাকেই দেখতে পাচ্ছি বা পূর্ববঙ্গকে দেখতে পাচ্ছি, যে পূর্ববঙ্গে আমরা একটা নির্দিষ্ট বাড়িকে কেন্দ্র করে গল্পটা মানে তৈরি হয়েছে, প্রথম থেকে শুরু হয়েছে। এবং সেই বাড়িতে বেশ কিছু ইসলাম সম্প্রদায়ভুক্ত মানুষ যারা পশ্চিম বাংলা থেকে এসে এই বাংলায় বসবাস করছে, ওই বাড়িটাতে বসবাস করছে। সেই বাড়িটা কীভাবে মানে তারা দখল করেছে সে কথা আমরা পরে আসছি। সেই যে মানুষগুলো, সেই তাদের মধ্যে কেউ মহিলা ছিল না, তারা প্রত্যেকে ছিল যুবক। সেখানে তোমরা প্রথমেই যে বিষয়টা একেবারে লার্ন করবে, অনেকটাই লার্নিংয়ের ব্যাপার আছে এখানে। প্রথমেই বলবো বাড়ির বর্ণনা। প্রকাণ্ড বড় উঁচু দোতলা কংক্রিটের পুলটার পরেই রাস্তার ওপরে একেবারে বিরাট বড় দোতলা বাড়িটা দাঁড়িয়ে আছে। এখানে লেখক বলছেন যে মানে ওই বাংলায় ফুটপাথের কোনো বালাই ছিল না, সেই কারণে এই বাড়িটা এরকমভাবে একেবারে খোলাখুলি রাস্তার ওপরে উঠে দাঁড়িয়েছে। তা যাই হোক, বাইরে থেকে বাড়িটাকে দেখলে ওরকম লাগলেও ভেতর থেকে কিন্তু বাড়িটা অত্যন্ত মানে বেশ জায়গা আছে অনেকটা। এরা সবাই কারা? এদের কয়েকটা নাম আছে, যে নামগুলো অবশ্যই মুখস্থ করবে। এদের মধ্যে আছে মতিন, আমজাদ, কাদের, বদরুদ্দিন, মোদাব্বের, ইউনুস, এনায়েত, এই সমস্ত মানুষগুলো। এরা প্রত্যেকে একটা বন্ধ ঘরের তালা ভেঙে এই বাড়িটায় ঢুকেছিল এবং নিজের বাড়ির মতো এরা সবাই এই বাড়িটায় বসবাস করতে শুরু করে। এখানে লেখক একটা কথা উল্লেখ করেছেন যে এই যে তালা ভেঙে পরের বাড়িতে ঢুকলো, এই অপরাধ বোধ কিন্তু ওই মানুষগুলোর মধ্যে তখন ছিল না। কেন ছিল না? আসলে লেখক বলছেন যে ঝড়ে যখন আম পড়ে, সেই আম কুড়ানোর মধ্যে যখন একটা উন্মাদনা লক্ষ্য করা যায়, যে উন্মাদনা লক্ষ্য করা যায়, তখন এই উদ্বাস্তু মানুষগুলো একেবারে মানে কোনো রকমভাবে তাদের বাড়িঘর কিচ্ছু নেই, এ বাংলায় এসে একেবারে বাস্তুহারা হয়ে গিয়ে ওই বাড়িটা পেয়ে যখন বসবাস করতে শুরু করে, তখন কিন্তু তার মধ্যে সেই উন্মাদনায় লক্ষ্য করা গেছে। তখন তারা চোর বা কি মানে সেই যে ধর্মজ্ঞান, সেই জ্ঞানটা তাদের মধ্যে ছিল না। যাই হোক, এর ফলে এই যে মানুষগুলো যাদের কথা আমি বললাম, সেই মানুষগুলোর মধ্যে মতিনের একটা কল্পনা দিয়ে গল্পের সূচনা হয়েছে। মতিন ও বাংলা থেকে এসেছে। মতিন একটু গাছপালা বাগান করতে ভালোবাসে। সে মনে মনে স্বপ্ন দেখছে কি যদি এখানে একটা বাগান করা যেত। বাড়িটার ভেতরে কিন্তু বেশ অনেকটা জায়গা আছে, তারও একটা বর্ণনা কিন্তু গল্পে আছে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। ভেতরে প্রচুর জায়গা, প্রকাণ্ড উঠোন, পায়খানা, গোসলখানা, তারপর আমজাম কাঁঠালের একটা জঙ্গল, বাগান নয়। আর মতিন মনে মনে ভাবছে ওই জঙ্গলটা পরিষ্কার করে বেশ সুন্দর একটা বাগান যদি করে দেওয়া যেত খুব ভালো হতো। সে বিকেলবেলা অফিস থেকে ফিরে ওই বাগানে চেয়ার নিয়ে বসতো, পাখি ডাকতো, খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হতো। সেখানে সে বলেছে আমজাদের হুকোর অভ্যাস, একটা চেয়ার নিয়ে হুকো, আমজাদ ওই বাগানে বসে হুকো টানতো, ব্যাপারটা ভালো হতো। আর কাদের তো গল্পপ্রেমিক, সে গল্প পড়ে শোনাতো, বাকিরা শুনতো। এরকম একটা কাল্পনিক যে দৃশ্য, সেটা মনে মনে দেখছে কে না মতিন। এরপরে আমরা দেখেছি যে তারা বাড়িটা দখল করেছে, বাড়িটার মধ্যে থাকছে। আর এই বাড়িটার কোনো মালিক ছিল না, মানে মালিক চলে গেছে আর কি বাড়িটা ছেড়ে। কাজে বাড়িটা যে জবরদখল করা হয়েছে তা কিন্তু না, জোর করে বাড়িটা কেড়ে নেওয়া হয়েছে এমন কোনো ঘটনা নয়। বাড়ির মানুষ তারাও কিন্তু ওই বাড়ি ছেড়ে ওপার বাংলায় চলে গেছে, মানে একটা বাস্তব সত্যকে তুলে ধরা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে এরপরে কি হচ্ছে না, এই যে বাড়িটা দখল করেছে মানুষজন, সেই খবরটা আস্তে আস্তে প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়লো। আর ওরকম একটা জায়গায় ওরকম একটা দোতলা বাড়ি আছে এটা যখন জানতে পারলো সমস্ত উদ্বাস্তু মানুষেরা, স্বাভাবিকভাবে পরদিন সকালবেলা বাড়িটার সামনে ভিড় হয়ে গেল। কিন্তু ভিড় হলে কী হবে, যারা আগে থেকে বাড়িটা দখল করেছিল, ওই যাদের নামগুলো আমি বললাম, তারা কিন্তু ওই বাড়িতে আর কাউকে কোনো রকমভাবে জায়গা দিতে রাজি নয়। হয়তো বাড়িটায় আর সেভাবে জায়গা দিলে তারা হাত পা ছড়িয়ে থাকতে পারতো না। তাই যাই হোক, তখন তার দেখা যাচ্ছে সেই ভিড়ের মধ্যে ওই মানুষগুলো, মানে যারা ভেতরে আছে বাড়িটার ভেতর, তারা ওই মানুষগুলোকে বলছে যে তোমাদের কপাল খারাপ, তোমরা এখানে দেরি করে এসেছো। কেউ আবার বলছে যে দেখো ওই পাড়ের একটা ঘর দেখিয়ে বলছে ঘরটা তো ফাঁকা আছে, মানে বাইরে থেকে যে এসছে সে বলছে ঘরটা তো ফাঁকা আছে, কিন্তু তখন ভেতর থেকে লোক বলছে না, ওখানেও লোক আছে, যে ঘরটায় আছে সে কালকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসবে। সে আপাতত তার শ্যালকের কাজ, মানে শ্যালক যেখানে আছে একটা বাড়িতে ভাড়া আছে কোনো রকমের, সেখানে গিয়ে বাড়ির বারান্দায় না কোথাও একটা আছে, সেখানে সে আছে আজকের জন্য, কারণ তার পরিবার ওখানে রয়েছে। আর যদি পরিবার না থাকতো তাহলে শ্যালকও হয়তো এখানে এসে উপস্থিত হতো, কারণ কাউকে পরিবার নিয়ে এখানে থাকতে দেওয়া হচ্ছে না। এখানে যারা আছে তারা প্রত্যেকে পুরুষ। এবং এই প্রসঙ্গে দেখা যায় যে আমরা সাধারণভাবে যে দৃশ্য
সমাজে লক্ষ্য করি, যার আছে সে সর্বদা যার নেই তাকে একটু দেখাতে ভালোবাসে, তাকে দেখিয়ে যেন তার কোথাও একটা স্বর্গীয় সুখ হয়। আর এখানেও কিন্তু আমরা সেই ব্যাপারটাই দেখতে পাচ্ছি, যারা উদ্বাস্তু, যারা বাড়িঘর পায়নি, তাদেরকে যারা বাড়িঘর পেয়েছে তারা একটু দেখাচ্ছে যে দেখো অমুক ঘরটা যদি তোমরা পেতে কত ভালো হতো, বেশ সুন্দর লাইট, মানে সরকারি লাইটেই আলোকিত হয়ে যায় ঘরটা, তোমরা ইলেকট্রিক বিলও বাঁচাতে পারতে। এভাবেই মানুষগুলোকে আরও বেশি করে হতাশ করে দেওয়া হয়েছে। তা যাই হোক, তারা ভালোভাবে থাকছিল, কিন্তু ঘটনাটা ঘটে গেল কিভাবে? পুলিশ আসলে বাড়িতে, আর কেন না ওই বাড়িটা নামে নালিশ করা হয়েছে। যারা এই বাড়িতে জায়গা পায়নি ধরে নেওয়া যায় তারাই গিয়ে নালিশ করেছে। তা এই বাড়িতে যে মানুষগুলো থাকে তারা কিন্তু কিছুতেই জায়গাটা ছেড়ে দিতে রাজি নয়, তারা প্রত্যেকে রুখে দাঁড়ালো। তারা বললো এই বাড়ির মালিক তো গিয়ে নালিশ করেনি, আইন তো আমরাও কিছুটা বুঝি, তাহলে নালিশ করলোটাকে? তাহলে ব্যাপারটা খুব একটা জবরদস্ত নালিশ হয়নি। এবং যখন পুলিশ কথা শুনে চলে গেল, তখন ওদের মধ্যেই একজন কাদের, সে মজা করে বলল আসলে যে সাব ইন্সপেক্টর এসেছিল সেই সাব ইন্সপেক্টরের দ্বিতীয় পক্ষের স্ত্রী হচ্ছে আমার কোনো এক আত্মীয়া, সেই জন্যই সে চলে গেল। তা যাই হোক, এভাবেই চলতে লাগলো। এরপরে আমরা দেখলাম যে ওই বাড়িটার মধ্যে সবাই খুব আনন্দের সাথে থাকতে শুরু করেছে। তারা খায় দায়, রোজকার মতো বেরিয়ে যায়, আবার বাড়িতে এসে বিকেলবেলা গল্প করে, এক একদিন এক একজন বিভিন্ন রকম রান্না করে, কেউ হারমোনিয়াম বাজিয়ে গান গায়, পুজো পাঠ করে, সমস্ত মানে পুজো বলতে তাদের যে নামাজ পড়া বা কোরআন পড়া, এই সমস্ত কাজ সব কিছুই নিত্য মানে একইভাবে চলছিল, খুব আনন্দের সাথেই চলছিল। কিন্তু হঠাৎ একটা ঘটনা ঘটলো। কি ঘটলো? একদিন সকালবেলা মোদাব্বের নামক একজন ব্যক্তি ওই বাড়ির উঠোনে দাঁত মাজতে মাজতে ঘুরছিল। সে হঠাৎ আবিষ্কার করলো একটা তুলসী গাছকে, যে তুলসী গাছটা প্রায় শুকিয়ে গেছে, মাটিও শুকনো হয়ে গেছে, তুলসী গাছের পাতাগুলো প্রায় খয়েরি রং ধারণ করেছে। সেই তুলসী গাছটা দেখে সে একেবারে আঁতকে উঠলো, যেন একটা হিন্দুর অপবিত্র স্থানে এসে পড়েছে। তার ধর্মীয় বোধ যেন একেবারে জেগে উঠলো তার মধ্যে। সে সবাইকে ডেকে ডেকে দেখাতে লাগলো সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে। সবাই দৌড়ে এলো তার ডাকে এবং সে ওই তুলসী গাছটা একেবারে উপড়ে ফেলতে বললো সকলকে। কিন্তু দেখা গেল এই কাজটা কিন্তু করতে কেউ রাজি হলো না। মোদাব্বেরের কথায় সেদিনকে কেউ সায় দিল না। কেউ বললো সর্দি কাশিতে তুলসী গাছ তো কাজে লাগে, থাক না ওটা। আবার কখনো দেখা গেল কারোর মধ্যে একটা ভাব জেগে উঠেছে, যে সে বলছে, তার মনের মধ্যে আসছে, তার মনে কল্পনা করছে সে হয়তো ওই বাড়িটায় কোনো হিন্দু রমণী থাকতো, যে হিন্দু রমণী প্রতিদিন সন্ধেবেলা ওই তুলসী গাছে প্রদীপ জ্বালতো, প্রতিদিন জল ঢালতো সযত্নে। ওই বাড়িটায় যারা থাকতো তাদের বাড়িতে হয়তো বহু দুর্ঘটনা ঘটে গেছে, বহু মানুষ হয়তো মারা গেছে, বহু খারাপ সময়ের মধ্যে দিয়ে তারা হয়তো গেছে, কিন্তু তা হলেও তার প্রতিদিন ওই কাজটা ওই হিন্দু রমণী নিশ্চয়ই করতো এবং তারা প্রতিদিন তাদের মতো করে এখানে সুন্দরভাবে বেঁচেছিল। হয়তো তারাও এই মানুষগুলোর মতো, মানে যারা এখানে এসেছে ওই ওপার বাংলা থেকে, তারাও হয়তো এই বাড়ির মানুষেরা হয়তো অনেক দুঃখে তাদের এই প্রিয় বাড়িটা ছেড়ে, তাদের এই প্রিয় তুলসী গাছটাকে ভুলে ওপার বাংলায় কোথাও হয়তো চলে গেছে। এই যে যাদের কথা বলছি আমি, তাদের মধ্যে তারা কোথায় বসবাস করতো সেটাও কিন্তু একটা উল্লেখ আছে। সেটা কি না, কলকাতার ব্লকম্যান লেন, খালাসিপট্টি, বৈঠকখানার দপ্তরিপাড়া, সৈয়দ সালেহ লেন তামাক ব্যবসায়ীদের সাথে, বা কমরু খানসামা লেনের দুর্গন্ধ নোংরার মধ্যে তারা বসবাস করতো। ফলে এই যে বাড়িটা, এই বাড়িটায় তারা যখন এলো, এত খোলামেলা একটা জায়গা, গাছপালায় ভর্তি একটা সুস্বাস্থ্যকর পরিবেশ যেখানে, সেখানে মানুষগুলো কিন্তু অত্যন্ত ভালো থাকতে শুরু করলো। দেখা যাচ্ছে এদের মধ্যে বিভিন্ন মানুষের বিভিন্ন রোগ ছিল, সেগুলো তারা ভালো, মানে আগের থেকে ভালো হয়ে উঠছে। তারা এখানে আমরা দেখেছি যে ইউনুস থাকতো ম্যাকলিওড স্ট্রিটে চামড়ার ব্যবসায়ীদের সাথে। সে বর্ণনা করেছে যে গলিটা অত্যন্ত জঘন্যভাবে নোংরা, সেখানে যদি ইঁদুর বিড়াল মরে পচে থাকতো তার গন্ধ মানুষ পাবে না, এতটাই দুর্গন্ধ, চামড়ার দুর্গন্ধ। এবং সেখানে ইউনুসের প্রচণ্ড কাশি হয়েছিল। কেউ বলেছিল যে তার ভেতরে যে দুরারোগ্য রোগটা হয়েছে, ওইখানকার যে গন্ধ সেটা যদি প্রাণ ভরে সে টেনে নেয় তাহলে তার রোগ সেরে যাবে। এবং বোকা ইউনিস সেই জানলায় দাঁড়িয়ে যখন সে অফিস থেকে কাজ থেকে ফিরতো, ওই গন্ধটা মানে একেবারে প্রাণ মন নিয়ে জোর করে নিয়ে নিত। সে ভাবতো সেরে যাবে বোধহয় তার সমস্ত কিছু। যাই হোক, সেই ইউনুসও কিন্তু এখানে এসে তার স্বাস্থ্যের উন্নতি ঘটিয়েছে। তা এই যখন তুলসী গাছটা দেখেছে তখন সবাই মিলে নানান রকম চিন্তা ভাবনা করছে। ওই যে যার কথা বলছিলাম ইউনুস, সেও ভাবছে যে সে যখন মতিন ভাবছে নানান কথা। তারা যখন কোনো রেলওয়ে পট্টিতে যাতায়াত করতো তখন সে দেখেছে কোনো একটা রমণীর শাড়ি তুলছে, মানে কালো রঙের শাড়ি, লাল পাড়ওয়ালা শাড়ি,
রোদে দেওয়া আছে দড়িতে, তার সেও মনে মনে কল্পনা করছে এই বাড়ির রমণীয় হয়তো ওরকম কোনো রেলওয়ে পট্টিতে গিয়ে আছে, ওখানে হয়তো তার শাড়ি সে মেলে দিয়েছে, রোদে শোকাচ্ছে, অথবা সে হয়তো এখনও কোনো রেলগাড়ির কোনো কামরায় বসে আছে, তার যাত্রা হয়তো এখনও শেষ হয়নি। এরকম সহমর্মিতা জেগে উঠেছে হিন্দুদের প্রতি, হিন্দু মানুষগুলোর প্রতি। তারা যেন অনুভব করছে যে তাদের যে ফেলে আসা দিন, তাদের যে বাস্তুহারা পরিস্থিতি, সেটা এপার বাংলা থেকে যারা মানে ওই পূর্ব বাংলা থেকে যারা চলে গেছে পশ্চিম বাংলায় যে হিন্দুরা, তাদের মতো একই রকম একটা ঘটনা, একই রকম দুঃখ, একই রকম অনুভূতি সৃষ্টি হচ্ছে। এই অনুভূতি তাদের মধ্যে এলো। তা যাই হোক, তাদের সকলের সাথে মোদাপের পেরে উঠলো না, ফলে গাছটা ওখানেই রয়ে গেল। কিন্তু একটা পরিবর্তন এলো তাদের জীবনে। তারা প্রতিদিন যখন বিকেলবেলা একসাথে আড্ডা মারত, তখন কিন্তু অন্যান্য নানান রকম গল্প তারা করতো। কিন্তু এই তুলসী গাছটা আবিষ্কার হওয়ার পর থেকে তাদের আলোচনার বিষয়টা যেন পাল্টে গেল। সেদিন সন্ধ্যেতেই আলোচনা হলো সেই দাঙ্গা নিয়ে। সেই দাঙ্গার কথা বলতে মোদাব্বের বলল যে ওই হিন্দুরাই তো আসলে দায়ী, তারাই তো দাঙ্গা তৈরি করলো। ওখানে একজন বামপন্থী ছিল, সে বলল, প্রতিবাদ করলো কথাটার, কিন্তু প্রতিবাদ করেও কোনো লাভ হলো না, কারণ বাকি যারা ছিল তারা সংখ্যায় বেশি, ফলে তাদের দিকটাই একটু বেশি ভারী হয়ে উঠলো। তারা সবাই মুসলমান, মানে হিন্দুদের দোষটাই বেশি করে দেখতে থাকলো। তা যাই হোক, সাম্প্রদায়িকতা এই বিষয়টা কিন্তু তাদের আলোচনার মূল বস্তু হয়ে উঠলো। তা যাই হোক, এরপরে দেখা গেল আবার একটা দুঃখের দিন উপস্থিত হয়েছে তাদের। পুলিশ এসেছে আবার আরেকজন সঙ্গীকে নিয়ে, এবং সে একেবারে নোটিশ ধরিয়ে দিয়ে গেছে 24 ঘন্টার মধ্যে তাদের বাড়িটা খালি করে দিতে হবে। তা তারা অনেক অনুনয় বিনয় করেও যখন কোনো কিছু করতে পারেনি, তখন এক সময় তারা এটুকু করতে পেরেছে, 7 দিন সময় তারা চেয়ে নিয়েছে। কারণ কি, এই সময় আমরা বুঝতে পারছি যে সরকার ওই বাড়িটাকে দখল করে নিল। এই প্রশ্নের কোনো উত্তর নেই। তারা বলেছে কেন এই বাড়িটা আমরা ছাড়বো, সরকার কেন দখল করে নেবে, তারও কোনো উত্তর এই সরকারের কাছে নেই, মানে তৎকালীন সরকারের কাছে নেই। তারা বলেছে যে আমরা কি সরকারের মানুষজন নই, তাহলে সরকার কেন নিজের জন্য দখল করবে, আমরা তো উদ্বাস্তু হয়ে ওখান থেকে এসেছি, তাহলে আমাদের বাড়ির ব্যবস্থা তো সরকারকেই করে দিতে হবে। কিন্তু সেই কথার উত্তর তো সরকার দেবে না। এরকম পরিস্থিতি কিন্তু সারা জীবন আমাদের মধ্যেও হয়ে থাকে। তা যাই হোক, এই যে বঙ্গভঙ্গের আসল কারণ, এটাই যেন এই গল্পের মধ্যে দেখানো হলো। সমাজের উচ্চতলায় যারা বাস করে, তারা কিন্তু তাদের স্বার্থ সাধনের জন্য যে বিভেদ, যে দাঙ্গা, সমস্ত কিছু তৈরি করে, কিন্তু ফলভোগ করে কারা, সমাজের একেবারে নিচের তলার শ্রমজীবী মানুষগুলো। এখানেও কিন্তু সেটাই দেখানো হলো। তোমরা আইসিএসসিতে যে পড়ে এসছো কুলি মজুর বা অন্যান্য বিভিন্ন গল্প কবিতার মধ্যে পড়েছো যে কথাগুলো, তারই কিন্তু একটা পুনরাবৃত্তি আমরা দেখতে পেলাম। এই অংশ যেন লেখক তুলে ধরতে চাইলেন সেই বিষয়টার মধ্যে। যাই হোক, পুলিশ আসার পর থেকে দেখা গেল যে সেই তুলসী গাছটা যখন মোদাব্বির আবিষ্কার করেছিল, তারপর থেকে কিন্তু তুলসী গাছটা কেউ না কেউ জল দিত। কে দিত সেটা পরিষ্কারভাবে গল্পে উল্লেখ করা হয়নি, কিন্তু তুলসী গাছটা আবার যেন একটু তরতাজা হয়ে উঠছিল। কিন্তু যেদিন আবার পুলিশ এলো, তার পরদিন থেকে দেখা গেল তুলসী গাছটা আবার সেই রকম অযত্ন হতে শুরু করেছে। কেউ আর জল দেয় না, কেউ আর মনে রাখে না সেই তুলসী গাছের বেদনাঢ্য ইতিহাসের কথা। এখানে লেখক যেন আরও একটা ইঙ্গিত দিতে চাইলেন আমাদের। আসলে লেখক বলতে চাইছেন যে মানবতা মানুষের মধ্যে জেগে ওঠে, সেটা কেবলমাত্র তখন জেগে ওঠে যখন মানুষগুলো সুখে থাকে, ভালো থাকে। কিন্তু যখন মানুষের মধ্যে অস্তিত্বহীনতার প্রশ্ন আসে, যখন মানুষ বুঝতে পারে যে আমরা যদি সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে মানুষকে ভালোবাসতে থাকি, তখন যদি আমাদেরই ক্ষতি হবে, এটা যখন মানুষের মধ্যে জেগে ওঠে, তখন কিন্তু মানুষ ওই সাম্প্রদায়িকতার যে বিষয়টা, সেই বিষয়টা আবার মানুষের মাথার মধ্যে জেগে ওঠে। মানুষ তখন কিন্তু আবার বিভেদ তৈরি করে, এবং সেই বিভেদ তৈরি হয়েছিল ওই মানুষগুলোর মধ্যে। সেই কারণেই কিন্তু সেই ফেলে যাওয়া বাড়িটার যে তুলসী গাছ, তার প্রতি আর ভালোবাসা তারা দেখাতে পারেনি। কারণ আমি যদি অস্তিত্বহীনতার মধ্যে পড়ি, আমার অস্তিত্বই যদি টিকিয়ে রাখতে না পারি, তাহলে আমি কিসের ভালোবাসা প্রদর্শন করব অন্যের প্রতি। এই যে মূল সত্যবাদী সত্য ভাষণ একটা লিখে গেলেন গল্প লেখক, সেটা কিন্তু এই গল্পের আরও একটা মেসেজ। কাজে আমরা অবশ্যই সমস্ত কিছু ভুলে হিন্দু, মুসলমান, অন্যান্য সমস্ত সম্প্রদায়ের মানুষকে ভাই বলে অবশ্যই গলায় টেনে নেব, কিন্তু আমরা কখনোই আমাদের নিজেদের ধর্মকে বিসর্জন দিয়ে দেব না, এবং সেই সঙ্গে আমাদের অস্তিত্বের লড়াইটাকেও ভুলে যাব না। এটাও যেন এই গল্পের আরও একটা মূল বক্তব্য হয়ে দাঁড়ালো। তা যাই হোক, এই গল্পটা আমরা এখানেই শেষ করছি। আর একটি তুলসী গাছের কাহিনী নামকরণ এখানে সার্থক, কারণ তুলসী গাছ এই গল্পের একটা প্রতীকী শব্দ বা প্রতীকী লাইন। তুলসী গাছ এখানে কতগুলো বিষয়কে ইন্ডিকেট করছে। এক হচ্ছে ওই হারানো বাড়ির যে মানুষগুলো চলে গেছে তাদের স্মৃতিকে তুলে ধরছে। এই হিন্দু সংসারের যে সাংসারিক জীবন,
তাকে তুলে ধরছে, সেই সঙ্গে মানবিক যে সহমর্মিতা সেটাকেও তুলে ধরছে, এবং সেই সঙ্গে একটা শান্ত জীবনের চিত্রকেও যেন তুলে ধরছে। গল্পের শেষে আমরা একটা লাইন পেয়েছি যে কেন এই গাছটা শুকিয়ে যাচ্ছে, কেন আর কেউ পরের দিন থেকে আর জল দিল না, সে কথা তুলসী গাছ জানে না, মানুষের জানার কথা। কারণ তুলসী গাছ তো একটা সাধারণ মানে উদ্ভিদের প্রাণ, সেখানে তো কোনো মানুষের প্রাণ নেই, সে কি করে বুঝবে? তার তো কোনো মন নেই, তার বোঝার বিষয় নেই, কিন্তু মানুষের বোঝার আছে কেন তুলসী গাছে আর জল দিল না। আর এই বোঝার জায়গাটাই হচ্ছে অস্তিত্বের লড়াই, সেটাই কিন্তু এই গল্পের শেষ মেসেজ। তাহলে আমরা একটি তুলসী গাছের কাহিনী গল্পটাও কিন্তু এখানেই শেষ করছি। আমরা চলে যাব আমাদের পরবর্তী গল্পে। আমাদের পরবর্তী গল্প হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তাসের ঘর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই তাসের ঘর গল্পটা যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে এক মিনিট দাঁড়াও, গল্পগ্রন্থ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে গল্পগ্রন্থ তার থেকে এটা নেওয়া হয়েছে। আর এই তাসের ঘর নামকরণটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা নামকরণ। বাকি যেগুলো বললাম সেগুলো নামকরণ যতটা ইম্পর্টেন্ট, তাসের ঘর নামকরণটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ তাসের ঘর শব্দটার অর্থ কি? শব্দটার অর্থ হচ্ছে ভঙ্গুর, যা ক্ষণস্থায়ী। এখানে আমরা দেখেছি যে শৈল নামক সেই সুন্দরী বধূটির ঘরও একেবারে তাসের ঘরের মতো মুহূর্তে ভেঙে পড়েছিল তারই কোনো একটা ভুলে। তা যাই হোক, সেই কারণেই গল্পের নামকরণ এরকম হয়েছে। আর সেই তাসের ঘরের গড়ে ওঠা এবং ভেঙে পড়া, এই সবটাই কিন্তু এই গল্পের মূল বিষয়বস্তু। কাজেই নামকরণটা আমরা সম্পূর্ণ সার্থক নামকরণ হিসাবেই ধরে নেব এবং চলে যাব এই গল্পের মূল বিষয়। তাসের ঘর গল্পের যে কেন্দ্রীয় চরিত্র সে হচ্ছে শৈল। সে এই পশ্চিমবঙ্গের কোনো একটি গ্রামের বধূ হিসাবে এসছে, যার বাড়ি এলাহাবাদে, মানে বা যার পিতৃগৃহ আর কি, বাপের বাড়ি যাকে বলে, সেই বাড়ি হচ্ছে এলাহাবাদে। তার বিয়ে হয়েছে অমর নামক কোনো একটি ছেলের সাথে, গ্রামে তার শ্বশুর বাড়ি, কিন্তু অমর থাকে শহর কলকাতায়। সে কি করে না, সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করে। আর এই শৈল থাকে তার শাশুড়ি ননদের সাথে তার গ্রামের বাড়িতে। এবং এই বাড়িতে একটি বিশেষ দিনের ঘটনাই কিন্তু গল্পের মূল বিষয়। গল্পের মানে শুরু হয়েছে যাকে বলে, বা গল্পের পটভূমি যেটা দিয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে ওই নির্দিষ্ট দিন। ওই যে বাড়ি, মানে শৈলদের বাড়ি, তার প্রতিবেশী একজন সম্ভবত হরেন্দ্রবাবু, সেই হরেন্দ্রবাবুর বাড়ির মেয়েরা, হরেন্দ্রবাবুরা এখন থাকেন কলকাতায়, এবং তারা সদ্য গ্রামে ফিরেছেন, দেশে ফিরেছেন। ফিরে তারা এই শৈলর বিয়েতে সম্ভবত ছিলেন না, যেটা গল্পে লেখা নেই, আমরা বুঝতে পারছি। শৈলকে দেখার জন্যই তারা সন্ধ্যেবেলা তাদের বাড়ির গৃহিণীরা বা মেয়েরা এই বাড়িতে উপস্থিত হচ্ছে, এবং সেই প্রসঙ্গে যে তোড়জোড় হচ্ছে বাড়িতে, সেখান দিয়ে গল্পের সূচনা। দেখা যাচ্ছে যে গৌরী, মানে এই শৈলর অবিবাহিত ননদ, তাকে বলা হয়েছে, শৈলর শাশুড়ি তাকে নির্দেশ দিয়েছে যে চায়ের সেটটা বের করে আনতে। কিন্তু সে যখন চায়ের সেট বের করে আনছে, সে বলছে যে বিখ্যাত যে জার্মানি সিলভার সেট, সেই সিলভার সেটের মধ্যে একটা কাপ সে খুঁজে পাচ্ছে না, একটা কাপ কম রয়েছে। এই নিয়ে একটা গন্ডগোল শুরু হয়, এবং এই প্রসঙ্গে আমরা জানতে পারি যে শৈলর শাশুড়ি মা অত্যন্ত সংসারী মানুষ। তিনি সিন্ধুকের চাবি তুলে দিয়েছেন ছেলেদের হাতে, আর সংসারে রান্নাঘরের চাবি, বাসন কোসনের যে চাবি, সেই চাবি তুলে রেখে দিয়েছেন সযত্নে নিজের হাতে। তা যাই হোক, এই যে মানুষটা সম্পর্কে আমরা পরিষ্কার বুঝতে পারছি, সে একেবারে সংসারী মানুষ। সে সংসারকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চায় এবং বেঁধে রাখতে ভালোবাসে। সংসারের মানুষগুলোর প্রতিও কিন্তু তার সজাগ দৃষ্টি। তা যাই হোক, গৌরী যখন চায়ের কাপ খুঁজে পাচ্ছে না, তখন তার মা বলেছে যে তোমাদের চোখে, মানে তোমরা চোখে দেখতে পারো না, তোমরা চোখ কপালে তুলে কাজ করো, এরকম নানা কথা বলেছে। এরপর যখন শৈলকে জিজ্ঞেস করা হয়েছে, শৈল অকপটে স্বীকার করেছে যে সে নিজেই ভেঙে ফেলেছে। এখানে শৈলর কিন্তু একটা বিশেষ চারিত্রিক গুণ আমরা লক্ষ্য করছি। কি গুণ না, শৈল কিন্তু মিথ্যে কথা বলে না, নিজের দোষ ঢাকার চেষ্টা করে না, অথচ সেই শৈলর মধ্যে একটা বিপরীত ধর্মী প্রভাব আমরা দেখতে পাবো আর কিছুক্ষণের মধ্যে। তা যাই হোক, এই শৈলকে আমরা দেখতে পেলাম এরকম একটা পরিবেশে। তারপরে আমরা দেখতে পেয়েছি যে শৈল আর শৈল শাশুড়ি দুজনে মিলে অতিথিদের আয়োজন করছে, অতিথিদের জন্য সিঙ্গারা তৈরি করছে শৈল, এবং সেখানে শৈলর সাথে শাশুড়ির যে কথোপকথন চলেছে, তার মধ্যে আমরা লক্ষ্য করেছি যে শৈলর কিন্তু বাপের বাড়ি প্রসঙ্গে বলার একটা বিশেষ
মানে প্রবণতা আছে। গৌরী বলছে ওই শুরু হলো এবার, অর্থাৎ সে সর্বদাই যে বাপের বাড়ির সম্পর্কে প্রশংসার কথা বলে সেটা আমরা এই একটা মাত্র লাইন থেকে বুঝতে পারছি। তা যাই হোক, শৈলর শাশুড়ি মাও একসময় অত্যন্ত বিরক্ত হয়ে ওঠে। শৈল তার শাশুড়ি মাকে কি বলে, তার এই যে সিঙ্গারাগুলো সে বানাচ্ছে মাছের পুর দিয়ে, বলছে এর মধ্যে একটু হিং দিলে খুব ভালো হতো। তার মা বলছে এখানে ভালো হিং কোথায় পাবে মা, তোমাদের এলাহাবাদে বাড়ি, সেখানে ভালো হিং পেতে পারো তোমরা, এখানে পাওয়া যায় না। শৈল বলছে সেখানেও পাওয়া যায় না মা, সেখানে আসলে ওই যে কাবুলেরা আসে তারা আমার বাবার কাছ থেকে টাকা ধার নেয়। ব্যাপারটা একেবারে যে ডাহা মিথ্যে তা আমরা পরিষ্কার বুঝতে পারছি। কাবুলেরা আমাদের দেশের মানুষকে টাকা ধার দিত সেই সময়, এটা আমরা সবাই জানি। তা যাই হোক, সেই টাকা ধার দেওয়ার প্রসঙ্গ এলো। এরপরে এলো যে সেই কাবুলেরা শুধুমাত্র যে হিং দিয়ে যায় তা নয়, এক একটা ঝুড়ি পেস্তা, আখরোট, নানান কিছু দিয়ে যায়। এই প্রসঙ্গে সে নানান কথা বলতে থাকলো। তারপরে আমরা শৈলকে দেখেছি সে যখন কাপড় ছাত্রে ননদের কাছে মানে ননদার সে রয়েছে, সেখানেও কিন্তু ননদ তার রূপের মানে গায়ের রঙের প্রশংসা করেছে। সেখানেও কিন্তু শৈল অত্যন্ত প্রশংসা করেছে তার দাদা তার বোনেদের। সে বলেছে এই রঙ আর কি, দেখতে যদি তাদের একেবারে টকটকে গোলাপ ফুলের মতো রঙ। তা যাই হোক, শৈলর প্রতিটা কথাই আমরা দেখতে পেয়েছি সে বাপের বাড়ির প্রশংসা না করে ছাড়ে না। এরপর যখন প্রবাসী গিন্নিরা এসেছেন এবং তাদের সাথে শৈলর আলাপ হয়েছে, তখন লেখক আমাদের পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে এই শৈল কিন্তু একেবারে রূপে গুণে যাকে বলে একেবারে সুন্দরী, মানে তাকে দেখতেও অত্যন্ত যেমন সুন্দর, সে গৃহকর্ম নিপুণা, সেটাও আমরা পরিষ্কার বুঝতে পারছি। এই সময় যারা এসছে মানে অতিথি যারা এসেছে তারা শৈলকে দেখে তার রূপে একেবারে মুগ্ধ হয়ে গেছে। খুব ভালো বউ হয়েছে সেটা বুঝতেই পারছে তারা, সেটা প্রশংসাও করছে। সেই সময় লেখাপড়ার প্রসঙ্গ এসেছে ওই প্রতিবেশীদের কথায় যে বউ কিছু লেখাপড়া জানে কিনা। শৈল বলেছে সে ম্যাট্রিক পর্যন্ত বাড়িতেই পড়েছে, কারণ তার বাবা বাইরে গিয়ে স্কুলে গিয়ে পড়াশোনা পছন্দ করতো না। সেই প্রসঙ্গে সে বলেছে সে কলেজের পড়াও কিছু কিছু পড়েছে, কারণ এই প্রতিবেশীদের মধ্যে আমরা সাধারণ মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, মানে নিজের বাড়ির ভালো এবং অন্যের বাড়ির খুব ধরা আমাদের বাঙালিদের একটা রীতি। সেই রীতি অনুযায়ী সেই প্রতিবেশীরাও তাই করছে। যেই শুনেছে সে ম্যাট্রিক অব্দি পড়েছে, সঙ্গে সঙ্গে তাকে কলেজের উদাহরণ দেওয়া হয়েছে। তাদের বউরা সব কলেজে পড়তো, তার বিয়ের পর তারাই ছাড়িয়ে দিয়েছে, এই ধরনের কথা। এই কথা শুনে শৈল বলেছে দাদা বাড়িতে বোনেদের আরও বেশি করে পড়ায়, তার তো বিয়ে হয়ে গেল সেই জন্য। আর একথা বলতে গিয়ে সে কথাও বলে তার দাদা অত্যন্ত মানে পড়াশোনায় ভালো, অত্যন্ত মেধাবী, সে বই ছাড়া কিছু বোঝে না। মা যখন বলে বাবার কাজকর্ম দেখতে, বাবার বয়স হচ্ছে, তখন সেই দাদা বলে যে সামনে জ্ঞান সমুদ্র মা, এখন আমার চোখ তুলবার অবকাশ নেই। এই ধরনের নানান কথা বলে। এমনকি দাদা সিগারেট বিড়ি ছোঁয় না, কোনো রকম নেশা ভান করে না। দাদা শুধুমাত্র খদ্দের পরে ছোটো হাতা, কাপড় পরে হাঁটু পর্যন্ত উঠিয়ে, এরকম নানান কিছু সে বলে বা দাদা সম্পর্কে। এবং বাবার সম্পর্কে বলে বাবা হচ্ছে তার একেবারে অমায়িক, মানে একেবারে কাকে বলে কোনো ঝুট ঝামেলা যে পছন্দ করে না, মাটির মানুষ যাকে বলে, হ্যাঁ একজন এরকম একটা মানুষ। তা মহেন্দ্রবাবু কিন্তু সত্যিই সেরকম মানুষ, এটা আমরা পরবর্তীকালে দেখতে পাবো। বাকি কিছু কথা কিন্তু যা কিছু শৈল বলেছে সবটা কিন্তু বানিয়ে বলেছে। এরপর যখন শৈলর মা মানে প্রতিবেশীরা এই সব কথা শৈলর কাছ থেকে শুনছে, তখন শুনে তাদের স্বভাববশত এমন একটা কথা তারা বলে বসে যেটা কিন্তু শৈলর শাশুড়িকে আঘাত করে। কি হয় না, তারা বলে বসে যে তাহলে ছেলের তোমার বড় ঘরের বিয়ে হয়েছে, তোমাদের থেকে বড় ঘর। এই কথায় অত্যন্ত আঘাত পায় কে না, শৈলর শাশুড়ি মা। শৈলর শাশুড়ি মা কথাটা অত্যন্ত আঘাত পেয়ে বলে আমাদের থেকে বড় ঘর কিনা জানি না, এই তো 2 বছর হলো বিয়ে হয়ে গেছে, কোনো তত্ত্ব তল্লাশ করতে তো দেখি না। এই কথা শুনেও শৈল কিন্তু চুপ থাকেনি। শৈল কোনো রকমভাবে কিন্তু তার বাপের বাড়ির নিন্দা কখনোই সহ্য করবে না। সে বলে বসে যে আমার বাবা অত্যন্ত মানি মানুষ, আমার বাবা বলেন যে বস্তু আমি দান করলাম তাকে আর কখনোই আমার বলে ঘরে আনবো না, যাকে দান করলাম সে যদি ভালোবেসে নিয়ে আসে তবে আবার তাকে গ্রহণ করব বা তাকে মানে সমাদর করব। এরপরে যখন তার মা বলে, মানে এই প্রসঙ্গে বলতে গিয়ে তার মা যখন বলে যে না, তার এই প্রসঙ্গে বলতে গিয়ে সে আরও বলে যে তত্ত্ব তল্লাশ করেন না তো কি হয়েছে, টাকা তো চাইলেই আমার বাবা দেন। এই কথা শুনে কিন্তু শৈল শাশুড়িমা অত্যন্ত রেগে যান এবং প্রচণ্ড রেগে গিয়ে তিনি বলেন টাকা কখন দেন বৌমা? তখন শৈল কি বলে যে আপনার কথা বলছি না, আপনার ছেলের কথা বলছি, সে যখন 50, 80, 100 যা চায় তখনই তো তা দেয়। এই কথা শুনে আকাশ ভেঙে পড়ে শৈলর শাশুড়ি মায়ের মাথায়। একেবারে প্রতিবেশী গৃহিণীদের কাছে তার মাথা
কাটা যায়। এরপরে ঘটনাগুলো আরও আস্তে আস্তে ব্যাপারটাকে আরও বৃদ্ধি করে। আমরা জানি যে কোনো ঘটনা একবার ঘটে যাওয়ার পর দিন যত চলে যায় তত কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে থিতিয়ে যায়, কিন্তু এক্ষেত্রে থিতিয়ে যাওয়ার বদলে বাড়তে থাকে। কারণ কি, সেই সময়কার সামাজিক পরিস্থিতি। কি সামাজিক পরিস্থিতি? আমরা দেখতে পাই সেই সমাজটা কীরকম ছিল। সেই সমাজে মানুষজন একটা বিষয় নিয়ে আলোচনা যদি করার বিষয় পেত তাহলে সেই বিষয়টা নিয়ে চলতেই থাকতো তাদের মধ্যে। এবং এই বিষয়টা যখন দেখলো যে শৈলর বাড়িতে এরকম একটা ভালো খবর পাওয়া গেছে, সেই খবরটা একেবারে গ্রামে রটে গেল এবং শৈলর শাশুড়িমা নিজের কানেও শুনে আসলো মানে বাইরে বেরিয়ে। এরপরে শৈলর ওপর তো রাগ বাড়তেই থাকলো, কিন্তু শৈলকে আমরা লক্ষ্য করলাম সে কিন্তু তার স্বামীকে চিঠিতে জানাবার চেষ্টা করেছিল, বারবার চিঠি লিখেছে, কান্নাকাটি করেছে, কিন্তু কোনোবারই সে চিঠিটা ডাকবাক্সে ফেলতে পারেনি তার স্বামীর উদ্দেশ্যে। এখানে শৈলর মধ্যে লজ্জা, শৈলর মধ্যে ভয়, শৈলর মধ্যে অপরাধ বোধ কিন্তু জেগে উঠেছে। অপরাধ বোধ জেগে না উঠলে সে কখনো চিঠি লিখতে বসতো না, কিন্তু স্বামী কিভাবে সেই কথার মানে সামনাসামনি হবে, স্বামী তাকে কতটা শাস্তি দেবে কি দেবে না, কি বলবে, এই ভয় তাকে আবার দূরে সরিয়ে নিয়ে গেছে। এরপর আমরা দেখেছি অমরের কথা মানে গলা শোনা গেছে, সেই গলা শুনে ছুটে বেরিয়ে এসেছে শৈল বাইরে এবং অমর একটা ঘটনা নিয়ে বচসা করছে। কার সাথে? না কুলির সাথে। কি হয়েছে না কুলি তার কাছ থেকে বেশি পয়সা চাইছে। সে প্রচণ্ড রেগে গেছে, বলছে লোকসান যখন হয় এরকমভাবেই হয়। একেই আজকে 50 টাকা তার মানে চুরি হয়ে গেল, পকেট মার হয়ে গেল, তার উপর আবার কি হলো না 4 পয়সা লোকসান হলো। তা যাই হোক, এই কথা শুনে শাশুড়ি মা কিন্তু সুযোগের অপেক্ষাতেই বসেছিল। বললো যে কি না দাদু তোমার কি অসুবিধা, শ্বশুর বড়লোক শ্বশুর আছে, তার কাছে চাইলেই পাবে। এই কথা শোনা মাত্র আর সবে মাত্র একটা মানুষ বাইরে থেকে ফিরেছে, প্রচণ্ড রেগে গেল অমর এবং সে একটা গালাগাল দিয়ে বললো যে কে বলে এই ধরনের কথা। সঙ্গে সঙ্গে যখন সে শুনতে পেলো যে তার স্ত্রী এ কথা বলে, তখন সে মাথা কুটতে থাকলো দেওয়ালে। তার শৈল শাশুড়ি কোনো রকমে তাকে ধরে ফেললো, কিন্তু অমর একেবারে প্রতিজ্ঞা করে বসলো যে শৈল যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ সে বাড়িতে জল স্পর্শ করবে না। একেবারে এখানে লেখক বলছেন একেবারে লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল। কারণ কি, যখন বিচারক নির্দিষ্ট কোনো বিচারের মধ্যে থাকে না, মানে বিচারের কোন অপরাধের কতটা শাস্তি, এটা যখন নির্দিষ্টভাবে লেখা থাকে না বা নিয়ম থাকে না, তখন এরকমই লঘু পাপে গুরুদণ্ড হয়। কি গুরুদণ্ড হয়ে গেল শৈলর? তাকে ওই রাত্রে 12টার ট্রেনে এলাহাবাদ পাঠিয়ে দিল অমর এবং তাকে নিয়ে গেল কি তারই দেওর। এবার যখন এলাহাবাদে সে পৌঁছেছে, এলাহাবাদে গিয়ে তার মানে অমরের ভাইয়ের প্রতি অমরের দাদার একেবারে কড়া নির্দেশ ছিল সে যেন শৈলকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসে, জলস্পর্শ না করে। তো সেভাবেই সে চলে আসে। এরপর কিন্তু শৈল তার ভাই মানে বাড়ির সম্পর্কে, শ্বশুরবাড়ির সম্পর্কেও বাড়িয়ে বলতে থাকে। সে তার দেওর সম্পর্কে কি বলে, তার একটা বিশেষ কাজ আছে, সে ওই যে ট্রেনে এসেছে সেই ট্রেনেই আবার সিমলা রওনা হবে। তার মা যখন বলে ফেরার সময় তাকে আসতে বলেছিস তো, বলে বলেছি কিন্তু আসতে পারবে বলে মনে হয় না, কারণ একটা চিঠি সেখান থেকে নিয়ে আমার কলকাতায় তাকে যেতে হবে, একটা কাজের ব্যাপার আছে। তাই এইসব কথা সে বাড়িয়ে বাড়িয়ে বলে। এরপরেই আমরা দেখি দৃশ্যে শৈলর দাদা প্রবেশ করে। শৈলর দাদাকে যখনই আমরা দৃশ্যে পাই আমাদের কিন্তু চোখ একেবারে ছানা মারা হয়ে যায় যে শৈল কতটা বানিয়ে বলেছে, শৈলর কাল্পনিক মানে মানসিকতা কতটা। এখানে আমরা একটা মনোবিকলন প্রবণতা দেখতে পাই শৈলর মধ্যে, যে অত্যন্ত বাড়িয়ে বলে, যে বানিয়ে বলার সময় তার কল্পনার গতিটা কোথায় থাকে সে একেবারে কন্ট্রোল করতে পারে না, সে কোনো রকমভাবে নিজেকে বাঁধতে পারে না যে কতটা বলবে আর কতটা বলবে না। এখানেই কিন্তু শৈলর ভুল ছিল, যেটা শৈল সে তার বাপের বাড়িতে করেছিল। তা যাই হোক, এখানে এসে দেখা গেল শৈলর বাবা দাদা খদ্দর পরে ঠিকই, কিন্তু একেবারে কোচানো ধুতি, সুন্দরভাবে কাজ করা ধুতি পরে আছে, তার হাতে মাছের চাষে জমিদারের যে তালাব বা জলাশয়, সেখানে মাছ ধরতে যাচ্ছে। সে শৈলকে দেখে বলে একটা, এবং তার হাতে একেবারে গোল্ড ফ্লেক সিগারেট, সে একেবারে নেশা মানে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে এসছে। তাই এই যে পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারছি শৈল কতটা বাড়িয়ে বলেছিল। শুধু তাই নয়, শৈলর বাপের বাড়িতে আসার মুহূর্তে শৈলর মায়ের সাথে যে কথোপকথন হয়েছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি শৈলর বাপের বাড়ির অবস্থা তেমন ভালো নয়। সেটা কিরকম, শৈল যখন তার মাকে বলেছে তোমরা তো তত্ত্ব তালাশ করো না, সেই জন্য আমি একাই চলে আসলাম। শৈলর মা তখন বলেছে ইচ্ছে তো করে রে মা, কিন্তু কি করব, বাবুর এই অবস্থা রোজগারের, তার উপর হৈমির বিয়ে আসছে, কোনো রকম জোগাড়যন্ত্র করতে পারছে না। এই যে কথাটা, এটা থেকেই বুঝতে পারছি তারা কতটা অসহায় অবস্থায়
মেয়ে শ্বশুরবাড়ি পৌঁছতে পারছে না, কেন তারা কোনো রকমভাবে তত্ত্ব তল্লাশ করতে পারছে না, সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি, যেটা কিন্তু শৈল ওখানে কখনোই বলেনি। তা যাই হোক, এবার যখন তার দাদা তাকে বলে যে তুই গ্রামের মেয়ে, দেখি কেমন চাট তৈরি করিস, সেই সময় কিন্তু শৈল আবার মিথ্যের পর মিথ্যে বলতে শুরু করে। সে বলে একবার আমার বাড়ি চলো, আমার বাড়িতে অনেক বড় পুকুর আছে, সেখানে 10 সের 15 সের বড় বড় 25 সের বড় বড় রুই কাতলা আছে। এ কথা শুনে শৈলর দাদা অবাক হয়, বলে যেতে তো ইচ্ছে করে, কলকাতায় তো মাঝে মাঝে যাই, অমরের সাথে দেখা করাও হয় না, তাও যদি কলকাতায় তোদের বাড়ি হতো নিশ্চয়ই দেখা করতাম। এ কথা শুনেও কিন্তু শৈল চুপ থাকে না, সে সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে এবার দেখবো, কলকাতাতেও আমাদের বাড়ি হচ্ছে। মা যখন জিজ্ঞেস করে আগ্রহ ভরে, জামাই বেশ ভালো উপার্জন করছে না রে, তখন সে বলে কলকাতায় জমি কেনা হয়েছে, আস্তে আস্তে বাড়ি হবে। এবং সে তার মানে তাদের বাড়ির পুকুরে প্রচুর মাছ হয়, এসব নানান কিছু বানিয়ে বলতে থাকে, এবং বলতে থাকে যে তার গ্রামের যে বাড়িটি সেটাও দালান করবার প্রস্তুতি চলছে। তাহলে বোঝাই যাচ্ছে যে শৈলর যে মিথ্যে বলার প্রবণতা, কাল্পনিক মানসিকতা, সেটা কেবলমাত্র শ্বশুরবাড়ি বা কেবলমাত্র বাপের বাড়ি নয়, এটা তার মনের একটা স্বভাব, যাকে বলে মনোবিকলনজাত স্বভাব। সেই স্বভাব বশেই কিন্তু সে এই ধরনের কাজ করছে, এবং এই কাজটা যে সবসময় ভালো হয় না সেটাও কিন্তু একেবারে মানে চোখে আঙুল দিয়ে লেখক দেখিয়ে দিয়েছেন। এই কাজের খারাপ দিক যেটা আমরা দেখতে পেলাম, তার পরবর্তীকালে লেখক দেখিয়েছেন এই কাজের একটা ভালো দিকও আছে। কোন ভালো দিক? যে তাসের ঘর একেবারে নিমেষে ভেঙে পড়েছিল শৈলর, সেই তাসের ঘর কিন্তু আবার গড়ে উঠলো এক নিমেষের মধ্যে শৈলরই আরও অনেকগুলো মিথ্যেতে। কীরকম? শৈলর বাড়ি থেকে শৈল যখন এলো বাপের বাড়িতে, 2 মাস কেটে যাওয়ার পর তার বাড়ি থেকে কিন্তু কোনো তত্ত্ব তল্লাশ করা হচ্ছে না, এমনকি অমর বাবাজিও কোনো চিঠিপত্র দিচ্ছেন না। এই ব্যাপার নিয়ে কিন্তু শৈলর বাবা মার মধ্যে একটা চিন্তা দেখা দেয়। শৈলর বাবা তখন শৈলর মায়ের কথায় অমরকে একটা চিঠি লেখে। অমরকে চিঠি লেখে কি, অমরকে না সরি, শৈলর শাশুড়িকে চিঠি লেখে যে মেয়ে হয়তো নিশ্চয়ই কোনো অপরাধ করেছে, যার জন্য মেয়েকে এখানে রেখে যাওয়া হয়েছে, কেউ কোনো খোঁজ খবর নিচ্ছে না, কিন্তু মেয়ে কি অপরাধ করেছে যেন জানানো হয়, এবং তাহলে তারা নিজেরাই মেয়েকে আবার গিয়ে দিয়ে আসবে। সেই সঙ্গে বিশেষ দ্রষ্টব্য হিসাবে শৈলর বাবা মহেন্দ্রবাবু লেখেন যে কলকাতায় বাড়ির কথা, আপনাদের যে উন্নতি হয়েছে মানে সেই উন্নতির কথা, এমনকি ছোট ছেলে পরীক্ষায় ফার্স্ট হতে পারেনি মাত্র কয়েক নম্বরের জন্য, ভালো চাকরির কথা, সমস্ত কথা লেখে, এবং সেখানে সে আরো আনন্দ প্রকাশ করে এই উন্নতি প্রসঙ্গে। অমরের যে উন্নতি হচ্ছে ক্রমশ সেটা জেনে অত্যন্ত খুশি হয়েছে তার শ্বশুরমশাই। এই চিঠিটা যখন শৈলর শাশুড়িমার হাতে পৌঁছেছে, তখন সে তো আবার চিঠিটা বারবার পড়তে শুরু করেছে, তার খুব আনন্দ হয়েছে। সে বুঝতে পেরেছে তার পরম যে মানে প্রিয় বৌমা, যে যাকে সে সবসময় নিজের কাছে রাখতো, এবং তার মধ্যে মুখে সে কখনো রাগ করতো না, এমনকি পাশের বাড়ির বউ যখন তার শাশুড়ি মায়ের সাথে ঝগড়া করতো, সে বলতো যে মুখে মুখে কেন কথা বলে, ছেলে কেন শাসন করে না, আমার দাদা কিন্তু এরকম না, এরকম নানান কথা সে বলতো। কখনো কাউ তাকে যদি বকা হতো, তখনও কিন্তু মুখ দিয়ে একটা কথা সে বের করেনি। তার এই ভালো গুণগুলোর কথা মনে পড়ে গেল শাশুড়ি মায়ের, এবং সে তখন লিখে দিল বেয়ানকে যে খুব তাড়াতাড়ি অমর গিয়ে বৌমাকে নিয়ে আসবে, বৌমা ঘরের লোকে, তার কোনো অপরাধ হতে পারে না। এরপরে আমরা দেখেছি অমর তার বউকে নিতে গেছে, এবং সেখানে গিয়েও একটা ঘটনা, রাত্রে যখন শুতে এসছে অমর, তখন দেখা গেছে, বলছে এইসব কি, বলে একটা চিঠি বের করেছে যেটা শৈল নিজের হাতে তার স্বামীকে দিয়েছিল। সেখানে লেখা আছে যে একটা বড় দেখে মাছ আনতে বলা হয়েছে, তাছাড়া ঝুটা মুক্তোর মালা আনতে বলা হয়েছে। তাদের গ্রামে তো একটা পুকুরও নেই, তাহলে এত মাছের কথা, এত এইসব ঝুটা মুক্ত ব্যাপার, এগুলো কি? সেই কথা শুনে স্বামী সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে পারেনি শৈল, একেবারে আছড়ে পড়েছে বিছানায়, চোখের জলে ভিজিয়ে ফেলেছে বিছানার চাদর। আসলে তার আবার অপরাধবোধ জেগে উঠেছে, সে বুঝতে পেরেছে তার ভুলগুলো, সে ভয়ে আবার কাঁদতে শুরু করেছে তার স্বামীর সামনে। আর এখানেই আমাদের গল্পটা শেষ হয়েছে। কাজে বুঝতে পারছি শৈলের এই ঘটনা, শৈলের এই শাস্তি, এই সমস্ত কিছুর জন্য কিন্তু আমরা শুধুমাত্র শৈলকে দায়ী কখনোই করতে পারি না। শৈলের শাস্তির জন্য আমরা শুধুমাত্র যেমন তাকে দায়ী করতে পারি না, সেই সঙ্গে দায়ী করতে পারি আমাদের সমাজ ব্যবস্থাকে, আমাদের শৈলর পরিবেশ পরিস্থিতিকে। তারা তো শৈলকে বোঝাতে পারতো, তারা তার মনোবিকলনের এই সমস্যাটাকে দূর করতে পারতো, কিন্তু তারা তা করেনি। যদিও সেই সুযোগটা তারা পরবর্তীকালে হয়তো পেয়েছে, পরবর্তীকালে হয়তো করবে, সেটা মানে এই গল্পের মূল বিষয় কিন্তু নয়। যেটা আমাদের মূল বিষয় সেটা হচ্ছে মানে তাসের ঘরের, সেটা হচ্ছে এই শৈল কিন্তু যে কথাগুলো বলেছে, যে কাল্পনিক প্রবৃত্তিটা দেখিয়েছে, সেটা সবসময় যে ভালো হয় সেটা কিন্তু না, তার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এটাই কিন্তু এই গল্পের মূল উপজীব্য। তাহলে আমরা চলে যাব আমাদের শেষ গল্প অনাচারে।
আমাদের এ পর্যায়ে শেষ গল্প হচ্ছে আশাপূর্ণা দেবী রচিত অনাচার। অনাচার গল্পটার যে মূল বিষয় সেটা হচ্ছে সম্পূর্ণভাবে তৎকালীন অশিক্ষিত গ্রাম্য সমাজ এবং তার পরিবেশ, সেখানকার মানুষজনের অশিক্ষা, কুসংস্কার, এই সমস্ত কিছুই কিন্তু এই গল্পের মূল উপজীব্য। এই গল্পের মূল চরিত্র হিসাবে আমরা পেয়েছি সুভাষ কাকিমাকে এবং পুরুষ চরিত্র যে গল্পকথক মনতোষ। এই গল্পের মধ্যে আচ্ছা, তার আগে আমরা গল্পগ্রন্থে মানে মূল গ্রন্থ যেটা গল্পের সেটা বলে নেবো। তার মূল গ্রন্থ হচ্ছে আমাদের আশাপূর্ণা দেবীর, 1 মিনিট একটু ধরো, রেখে দাও, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, অনাচার গল্প আশাপূর্ণা দেবীর গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এই অনাচার গল্পের যে কেন্দ্রীয় চরিত্র সুভাষ কাকিমা, সেই সুভাষ কাকিমার একটা ঘটনাকে নিয়ে গল্প ঘনীভূত হয়েছে, কিন্তু গল্পের শুরুতেই আমরা সেই ঘটনাকে পাইনি, শুধুমাত্র পেয়েছি সুভাষ কাকিমার নামে একেবারে ছিছিকার পড়ে গেল। এরপরে দেখেছি গল্পকথকের বাড়ির একটা দৃশ্য, সেখানে গল্পকথকের পিসিমা, মা এবং কাকিমা আলোচনা করছে যে সুভাষ কাকিমা এমন একটা অনাচার করে ফেলেছে, সেই অনাচার নাকি তাদের জন্মে তারা কখনো শোনেনি, এমন ঘটনা নাকি কোনোদিন ভূভারতে হয়নি, একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলেছে এই সুভাষ কাকিমা। এবং পরবর্তীকালে আস্তে আস্তে আমরা জানতে পেরেছি সুভাষ কাকিমা কি ঘটিয়েছে। তার আগে বলে দিই সুভাষ কাকিমার একটু পরিচয়। এই সুভাষ কাকিমা হচ্ছে আমাদের যে গল্পকথক মনতোষ, সেই মনতোষের পাড়ার মানে প্রতিবেশীর একজন প্রতিবেশী গিরিন ঠাকুরদা, মানে পাড়াততো যে সম্পর্ক, সেই সম্পর্কের গিরিন ঠাকুরদার ছোট ছেলের বউ। এবং এই গিরিন ঠাকুরদার সম্পর্কেও বলে রাখি, এই গিরিন ঠাকুরদার 6 ছেলের মধ্যে সবাই মারা গিয়েছে এবং একমাত্র ছোট ছেলে জীবিত অবস্থায় ছিল, কিন্তু সেই ছোট ছেলেও সিনেমার হুজুগ করে বোম্বে পাড়ি দিয়েছে। এর ফলে গিরিন ঠাকুরদার বাড়িতে শুধুমাত্র সুভাষ কাকিমা, অর্থাৎ মানে গল্পকথকের সুভাষ কাকিমা, ওই ছোট বৌমা এবং গিরিন ঠাকুরদা একা থাকে। এর ফলে কি হয়েছে, গিরিন ঠাকুরদার সমস্ত রাগ গিয়ে পড়েছে ছোট বউয়ের ওপর, কারণ তার 5টা সন্তান তো মারা গিয়েছে, ছোট ছেলে তো বেঁচে ছিল, তাহলে তার বউ কেন তাকে ঘরে আটকে রাখতে পারলো না, সব দোষটাই চলে গেল সেই বাড়ির মেয়েটির প্রতি। এটাই আমাদের সমাজ, যে স্বামীর কিছু দোষ হলে, মানে তৎকালীন সমাজ, বর্তমান সমাজ আমি কখনোই বলবো না, বর্তমান সমাজ আমাদের অনেক এগিয়ে গেছে, যাই হোক সেই সময় দাঁড়িয়ে যত কিছু দোষ সবটাই হতো স্ত্রীর। তা এক্ষেত্রেও সবটা দোষই হয়ে গেছে স্ত্রীর। কখনো কখনো আমরা শুনেছি যে সুভাষ কাকিমাকে সাবুর যে কাঁসার বাটি সেটা সম্পূর্ণ ছুঁড়ে মারা হতো, সেটা ছুঁড়ে মারার ফলে সুভাষ কাকিমার কপাল কেটে গেছে, এমন ঘটনাও ঘটেছে। তা যাই হোক, কোনো রকমে তাদের দিন কাটতো, তারা কি খাচ্ছে না খাচ্ছে সে খবর কিন্তু পাড়ার লোক কোনোদিন রাখেনি, বরং পাড়ার লোক সুভাষ কাকিমার ওপর বীতশ্রদ্ধ ছিল। কেন ছিল সেটাও কিন্তু গল্পে উল্লেখ করা হয়েছে। আসলে যখন কোনো মানে স্ত্রীর স্বামী চলে যায় আর কোনো খবরাখবর রাখে না, তখন সকলেই ধরে নেয় অন্য কোনো কুহকিনীর কুহক জালে সে হয়তো বন্দী হয়ে গেছে, মানে তার হয়তো অন্য কোনো স্ত্রী বা অন্য কোনো সঙ্গিনী জুটে গেছে। তা যাই হোক, এরকম যখন ঘটনা, তখন তার স্ত্রীর পক্ষে এটা ভেবে নেওয়াই স্বাভাবিক, এবং সেই স্ত্রী যখন সেই কথা ভাবনা তো দূরে থাক, মানুষের সাথে হেসে হেসে কথা বলছে, কোনো রকম কান্নাকাটি করছে না, বেঁচে আছে, মরতে যাচ্ছে না, তখন সেই স্ত্রীর প্রতি কারোর ভালোবাসা জন্মায় না, রাগ তৈরি হয়। কিন্তু এই স্ত্রী যদি কান্নাকাটি করতে তাদের কাছে তাদের দুঃখের কথা বলতো, তাহলে কিন্তু এই মানুষগুলো সমবেদনা দেওয়ানোর জন্য ছুটে আসতো তার কাছে। কিন্তু এই মানুষগুলো সমবেদনা দিতে ভালোবাসেও মানে ওই মানুষগুলোর প্রতি কোনো দরদ দেখাতে রাজি নয়, মানে তাদের দুঃখের দিনে তার পাশে দাঁড়াতে রাজি নয়। এই হচ্ছে তৎকালীন গ্রাম্য পরিবেশ। তা সুভাষ কাকিমার পরিবেশটাও কিন্তু এমন ছিল। তাই এরকম একটা পরিবেশ চলছে। এমন একটা দিন, রবিবারের দিন ছিল, মনতোষ থাকে কলকাতায়, সে কোনো ওই দিনটা বাড়িতে এসছে, পরদিন তার মানে বিকেলের ট্রেনে সে ফিরে যাওয়ার কথা, আগের দিন রাত্রে এসছে, বিকেলের ট্রেনে তার ফিরে যাওয়ার কথা, কিন্তু ঘটনাটা ঘটেছে সকালবেলা, রোববার সকালে গিরিন ঠাকুরদা মারা গেছে। গ্রামের কেউ মারা গেলে স্বভাবতই গ্রামের সমস্ত মানুষ ওই জায়গায় জড়ো হতো, কারণ তখনকার দিনে খুব একটা বেশি ঘরদোরও ছিল না, আর মানুষ খুব একটা ব্যস্তও ছিল না। তৎকালীন সমাজের পরিবেশ আমরা জানতে গেলে এটাই আমরা মানে বুঝতে পারবো। মনতোষের কথা তো আমরা পরে মানে আসছি, সেখানেও কিন্তু আমরা মনতোষের একটা উক্তির মধ্যে থেকে সেটা জানতে পেরেছি। যাই হোক, এরপর আমরা কি দেখছি যে যখন মৃতদেহ শোয়ানো রয়েছে আর প্রত্যেকটা মানুষ মানে গ্রামের মানুষ ওখানে উপস্থিত হয়েছে, তখন দেখা যাচ্ছে যে সুভাষ কাকিমা একটা কাগজ, একটা খাম এগিয়ে দিচ্ছে গ্রামবাসীর কাছে এবং বলছে যে এটা একটু পড়ে দেখতে। সবাই তখন একেবারে অবাক হয়ে গেছে, সবার দৃষ্টি ওইদিকে, ভাবছে যে তাদের কোনো সম্পত্তি ছিল, হয়তো গিরিন ঠাকুরদা হয়তো লিখে গেছে কিছু, যেটা পড়তে পারছে না সুভাষ কাকিমা, পড়তে দিচ্ছে সকলের কাছে, এরকম একটা পরিবেশ। সেই সময় আমরা দেখেছি যে
এক মিনিট, সতীশ কুণ্ডু নামক একজন বয়স্ক ব্যক্তি সেই খামটা খুলে পড়েন এবং ব্যঙ্গ মিশ্রিত হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। সে বলে, দেখো দেখো একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড না, 6-8 মাস আগেই সুভাষ কাকিমা মানে তাদের বৌমা জানতে পেরেছিল এই ঘটনা, সুভাষ মারা গেছে। তার বন্ধু সঠিক সময়ে সেই খবরটাও তাকে দিয়েছিল, কিন্তু সুভাষ কাকিমা চেপে গিয়েছে। এবং এই কথা শুনে একেবারে ছিছিকার পড়ে গেল গ্রামে, যে একটা বিধবা হয়ে এতদিন ধরে সধবার আচরণ, সেই কথা মানে নানান কিছু আলোচনা চলতে লাগলো। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে সেখানে সত্যদি মানে সতীশ কুণ্ডু যাকে সত্যদি বলে সম্ভাষণ করেছেন, গল্পকথকের সত্য পিসি হয়তো, সে যাই হোক, সে পর্যন্ত বলছে যে এরকম একটা কাণ্ড তুমি কি করে করলে, তুমি যদি উড়ো চিঠি বলে ভেবেইছিলে তাহলে গ্রামের আর কাউকে দেখালে না কেন? সুভাষ কাকিমা কিন্তু কোনো রকমভাবেই সেটা মানতে রাজি নয়। সুভাষ কাকিমা এতক্ষণ যখন ছিচিকার পড়েছিল তখন সে নির্বিকার চিত্তে ওই মানুষটা যে মারা গেছে তার শ্বশুরমশাই তার রোগের যে জিনিসপত্র, শিশি, ওষুধের শিশি, জিনিসপত্র মানে কাপড় জামা, সেগুলো পরিষ্কার করার কাজে ব্যস্ত ছিল। এরপর যখন তাকে জিজ্ঞেস মানে সত্যবেশী বলছে যে তোমার যখন সন্দেহ হয়েছিল দেখিয়ে নিলে না কেন, তখন সে নির্বিকারভাবে বলছে সন্দেহ তো করিনি, বিশ্বাস তো করেছিলাম, কিন্তু তাহলে কেন তুমি এরকম একটা সিদ্ধান্ত নিলে? তখন সে জানায় যে আসলে যে মানুষটা এতদিন এত কষ্ট পেয়েছে, এত আঘাত পেয়েছে, জীবনের শেষ কটা দিন আমি আর তাকে আঘাত দিতে চাইনি। ব্যাপারটা একেবারে বাস্তব সত্য। সেই বাস্তব সত্যটা থেকে মুখ সরিয়ে নিয়েছে কারা না, গ্রামের মানুষ। গ্রামের মানুষের কাছে বড় হয়ে উঠেছে ওই সুভাষ কাকিমার মাছ খাওয়া, তার এই যে সধবার মতো আচরণ করা, এটা তারা বলতে থাকে যে তাহলে তুমি এই যে কাজটা ভিটে বসে করলে, এতদিন একজন বিধবা হয়ে সধবার মতো আচরণ করলে, তাতে গিরিন ঠাকুরদার মানে গিরিন খুড়োর পাপ হলো না? এইসব নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ওই সুভাষ কাকিমাকে, এবং সবটা মনতোষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এবং সে যখন বাড়িতে ফিরেছে, তার পিসিমা, তার কাকিমা, তার মা, তারা প্রত্যেকে কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা করেছে, ছিচিকার করেছে সুভাষ কাকিমাকে। ব্যাপারটা সারাদিন এতটা একঘেয়ে হয়ে গেছে। সেই সময় মনতোষ বলছে যে গ্রামের মানুষ, নিস্তরঙ্গ গ্রাম্য জীবন, সেখানে একটা কোনো আলোচনার বিষয় পেলে এরা আষ্টে পৃষ্ঠে বেঁধে পড়ে, এবং যতক্ষণ না তাদের কোনো একটা অন্য কাজ এসে পড়ে ততক্ষণ ব্যাপারটা থেকে তারা ওঠে না। এই যে কথাটা আমরা ভালোভাবে বুঝতে পারি, তৎকালীন যে সমাজের গ্রামগুলো সে খুব একটা উন্নত ছিল না, মানুষের কাজ কম ছিল, মানুষের মধ্যে আলোচনা প্রবল বেগে চলতো। এখনকার সমাজে যে আলোচনা চলে না তা নয়, কিন্তু সেটা অনেকটা কম। এখন একটা মানুষ মনের ভেতর পুষে রাখে, আরেকজনকে বলে না, পরিবারের মধ্যে আলোচনা চলে, বা বড়জোর 2-1-3 জনের মধ্যে চলে। ব্যাপারটা কিন্তু খুব একটা ছড়িয়ে যায় না, কারণ নিজের ইমেজটা বজায় রাখা পরিবেশের কাছে এখন প্রধান হয়ে উঠেছে, যে বুদ্ধিটা কিন্তু তৎকালীন সমাজের গ্রামে ছিল না। তা যাই হোক, এরকম একটা পরিবেশ। মনতোষের আর সেদিনকে ফিরে যাওয়া হয়নি কলকাতায়। বিকেলবেলা তার মন ভালো লাগছিল না, সে একটু হাঁটতে বেরিয়েছে। সেখানেও আমরা দেখেছি যে সুরেন সরকার যে গলা ঝাঁকা দিয়ে তাকে বলেছে কোথায় যাচ্ছ ভাইয়া বলে তাকে বসিয়েছে, বলছে একটা আলো রাখুনি, বা গ্রামে একটা মৃত্যু হয়ে গেল আর 3 দিন 3 রাত জায়গা ছেড়ে প্রেতাত্মা যায় না, ঘুরে বেড়ায়, তোমার তো একটা আলো রাখা উচিত ছিল। যাই হোক, তুমি বসে যাও, এই কিছুক্ষণ পরে আরেকজন এখান থেকে যাবে, সে তোমাকে সুরেন সরকার বলা যায়। আচ্ছা, আর একটা নাম এখানে ছিল দীনেশ রায় চেঁচিয়ে ডেকেছিল বোধহয় তার। যাই হোক, এইসব ব্যাপার। তখন দেখা গেছে যে তাকে বলছে যে একটু পরে এখান দিয়ে সুরেন্দা যাবে, তোমাকে আলো দেখিয়ে দেবে। তা মনতোষ কিছুক্ষণ সেখানে বসেছিল, কিন্তু যে সময়টুকু সে সেখানে ছিল, সেখানে দেখা যাচ্ছে যে সারাক্ষণ ধরে ওই দীনেশ বা সুরেন সবাই মিলে কিন্তু ওই সুভাষ কাকিমাকে ছিচিকার দিয়ে চলেছে, তার সমালোচনাই চলছে। গ্রামে যেন আজ আর কোনো আলোচনা নেই, আর কোনো মানে কথাবার্তা কারোর মধ্যে নেই। তা যখন এই মনতোষ এই ব্যাপারটায় খুব একটা আগ্রহ প্রকাশ করলো না, তখন এরা জিজ্ঞেস করলো যে তুমি তো কলকাতায় থাকো, নানা রকম কেতা দেখা অভ্যাস আছে, কেতা মানে কীর্তি দেখা অভ্যাস আছে, এরকম কিছু দেখেছো কি? তা মনতোষ এই ব্যাপারটা নিয়েও খুব একটা কথা বলতে যখন রাজি নয়, তারা বুঝলো, তখন মনতোষের বিষয় থেকে আগ্রহ তাদের চলে গেল। মানে তাদের আলোচনার মধ্যে মনতোষকে রাখা খুব একটা জমজমাট হবে না বলে তারা মনে করলো। মনতোষ এবার উঠে পড়লে, তাকে খুব একটা বাধা দেওয়া হলো না, তাকে ছেড়ে দেওয়া হলো। তা যাই হোক, এবার মনতোষ যখন পথ দিয়ে যাচ্ছে, তখন তার মনের মধ্যে নানান প্রশ্ন তোলপাত মানে ওলটপালট করছে। সে ভাবছে যে গিরিন ঠাকুরদা তো কোনো সঙ্গে তো সুভাষ কাকিমা খুব ভালো সম্পর্ক ছিল, সেটা সে শোনেনি, তাহলে সুভাষ কাকিমা কেন এরকম একটা কাজ করলো, এসব নানান কিছু ভাবছে। এবং তার মনে হলো যে প্রেতাত্মা তো 3 রাত 3 দিন মানে এখান দিয়ে যায় না, সে শুনে এলো, যদি তাই হয় গিরিন ঠাকুরদার আত্মাও তো তাহলে ঘুরে বেড়াচ্ছে, সেও এসব শুনছে, সে কি খুশি হচ্ছে? এসব নানান চিন্তা ভাবনা করতে করতে কখন আনমনে সে যে সুভাষ কাকিমার বাড়ির কাছে উল্টো পথে চলে এসেছে, সে খেয়াল করেনি। এবার ওখান থেকে এসে সে আবার ফিরে যাবে কিনা ভাবছে, ইতস্তত করছে কি করবে, সেটা ভাবতে ভাবতেই
হঠাৎ করে একটা গলা সে শুনতে পায়, সেই গলাটা একজন বিশেষ মানুষের নাম। সে কে সেটা আমরা বলছি, ছোট একটা পঞ্চাকোলুর ছোট মেয়ে, যে কিন্তু পঞ্চাকোলু গ্রামের যে সমাজের উচ্চে অবস্থান করছে যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ সম্প্রদায়ের কেউ নয়, সমাজের একেবারে নিচু স্তরের একটা মানুষ। সে সমাজের ওই যে মানুষটা মানে সুভাষ কাকিমা সেদিন অসহায় একা বাড়িটার মধ্যে বাস করছে, তার বাড়িতে আর কেউ নেই, মৃত্যু ঘটে গেছে একটা, সেই পরিস্থিতিতে তাকে পাহারা দিতে এসেছে ওই পঞ্চাকোলুর মেয়ে। সে বলছে মা তাকে বলেছে যে মানুষটা সুভাষ কাকিমা একা একা রয়েছে বলে তার কাছে গিয়ে থাকতে। এই যে ব্যাপারটা, এই আন্তরিকতা আমরা একটা নিচু জাতের মানুষের মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু সমাজের উচ্চতলার মানুষগুলোর মধ্যে দেখতে পাচ্ছি না। এখানে লেখক আমাদের একটা মেসেজ দিতে চাইলেন, অর্থাৎ সমাজের কর্তা যারা, যারা সমাজের নিয়ম কানুন গড়ে তোলে, সমাজের সব কিছু যাদের হাতের মুঠোয়, তারা কিন্তু আসলে নিজেদের স্বার্থেই সমাজটা গড়ে তোলে। আগে যেখানে আমরা ওই মৃতদেহের দৃশ্য দেখেছিলাম, সেখানে আরও কিছু দৃশ্য আছে যেটা আমি বলতে ভুলে গেলাম, আবার বলি। সেখানে আমরা দেখছি যে এই যে সত্যপিসি সম্পর্কে বলা হচ্ছে, গল্পকথক বলছে যে সত্যপিসি অত্যন্ত রেগে গেছে। কারণ কি, সত্যপিসি একটু যে কাঁদবে, চিৎকার করে কেঁদে তার শোকটা প্রকাশ করবে, সেই সুযোগটা পায়নি বলে। তার মানে এই যে কান্না কাটি শোক প্রকাশ অনেকটা দেখানো, লোক দেখানো ব্যাপার ছিল, এরকম একটা কথা কিন্তু জানানো হলো। এখানে আমরা আরেকটা কিছু দেখতে পেলাম কি না, সুভাষ কাকিমার যে আচারগুলো, ভট্টাচার্যকে ডেকে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, কেননা সে পাপ করেছে। এটাও কিন্তু তৎকালীন সমাজের একটা কুসংস্কার। সেগুলো তৈরি করেছে কে? সমাজের উচ্চতলার ওই মানুষগুলো, সমাজের নিচুতলার মানুষেরা কিন্তু এগুলো তৈরি করেনি। ব্রাহ্মণ সমাজ যখন অনেকটা উঁচুতে অবস্থান করছে, সমাজ গড়ছে, সেই সময় এগুলো তৈরি করেছে। আর লিখছেন কে না, আশাপূর্ণা দেবী। যাই হোক, একজন নারী হয়ে তিনি তুলে ধরেছেন আর এক নারীর দুঃখ বেদনার ইতিহাস, যে সমাজে নারীরা একেবারে সেরকম খারাপ পরিস্থিতির মধ্যে থাকতো। এই অনাচার গল্পের লেখিকা আশাপূর্ণা দেবী বিখ্যাত যে দুটো গল্প তোমরা অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে সুবর্ণলতা, যে প্রথম যে গল্পটা বকুল কথা, ওরই একটা পার্ট আমি বলবো না, সুবর্ণলতা বিখ্যাত উপন্যাস, সেটা কখনোই তোমরা ভুলবে না। কারণ সুবর্ণলতার মধ্যে কিন্তু দেখানো হয়েছে যে একটা মেয়ে কি যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে পারে এবং কি যন্ত্রণা পেরিয়ে সে নিজেকে জয়ী করতে পারে। তা যাই হোক, আশাপূর্ণা দেবীর মধ্যে সেই নারীবাদী ব্যাপারটা চিরকাল ছিল। তা যাই হোক, সেই সমাজের এই সমস্ত সংস্কার সব কিছু দেখানো হয়েছে কিন্তু ওই দৃশ্যের মধ্যে দিয়ে। এরপরে আমরা যখন মনতোষের সাথে সুভাষ কাকিমার কথোপকথন দেখবো, ওই পঞ্চাকোলুর ছোট মেয়েই তাকে ডাকবে যে কি ব্যাপার, কিছু দরকার আছে কিনা জানতে চাইলো, তখন সুভাষ কাকিমা এসে দাঁড়াবে। সে বুঝতে পারবে না যে কি কথা বলবে, তারপরে সুভাষ কাকিমায় কথা পারে। সে বলে তুমি তো কলকাতায় বাস করো, তাহলে তুমি তো কলকাতার কালীঘাটের কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করো যে যে কাজ আমাদের কোনো সেরকম পারলৌকিক ক্রিয়াও তো হয়নি তোমার সুভাষ কাকার, যদি কিছু মানে করা যায় কিনা এখন, আর সেই সঙ্গে এটাও জিজ্ঞেস করো আমি যে কাজটা করলাম তার প্রায়শ্চিত্তও কিছু আছে কিনা। এই কথা শুনে মনতোষ অবাক হয়েছে, বলছে আপনি নিজের ইচ্ছায় যে কাজটা করেছেন সেটাকে পাপ বলে মনে করেন? তখন সুভাষ কাকিমা উত্তর দিয়েছে, হ্যাঁ পাপ বই কি, আসলে যে সমাজে দাঁড়িয়ে নারী সেই কাজটা করছে, সুভাষ কাকিমা অ্যাকচুয়ালি সেই সমাজের কিন্তু অনেকটা উন্নত স্তরে বসবাস করছে। সে যে স্তরে বসবাস করছে সেই স্তরটা কিন্তু তৎকালীন সমাজের নারীদের নয়। নারীরা তখন অনেক নিচের পর্যায়ে রয়েছে, নারীরা এত উচ্চভাবে ভাবনা কখনো ভাবতে পারে না যেটা সুভাষ কাকিমা ভাবতে পেরেছে। সুভাষ কাকিমা কিন্তু তার নাম নয়, সুভাষ কাকার স্ত্রী বলে সুভাষ কাকিমা। তাই যাই হোক, এই ভাবনাটা যখন সে ভাবতে পেরেছে, তখন তাকে আমরা অনেকটা আধুনিক মনস্কা নারী বলবো। সেই আধুনিক মনস্কা নারীর মুখে যখন মনতোষ শুনতে পাচ্ছে প্রায়শ্চিত্তর কথা, তখন সে অবাক হয়েছে। সে বলছে আপনি মনে করেন আপনি পাপ করেছেন? তখন সুভাষ কাকিমা বলে হ্যাঁ করেছি, মনে করছি। কারণ সেই নারীর ওই সমাজেরই একজন, সেই নারীর মধ্যে পাপ পুণ্য বোধ আছে। সে সমাজের সবটাকে দুচ্ছাই করে দেয়নি, কিন্তু সে সমাজের ভালো চায়। সে নিজের ক্ষতি করতে রাজি আছে, কিন্তু সে পরের যদি কোনো ভালো হয় সেই ভালোর জন্য সেই সমাজটাকে বদলে ফেলতে কোনো রকমভাবে পিছপা হবে না। কিন্তু সেই সমাজের সেই উন্নত মনস্কার নারী কিন্তু নিজের ভালোর জন্য কোনো কাজ করেনি। যখন আমরা দীনেশ কুণ্ডু বা সতীশ রায়ের মধ্যে আলোচনাগুলো শুনছি, তখন কিন্তু আমরা দেখেছি যে তারা বলছে আসলে 6 মাস 8 মাস ধরে ব্যাপারটা চেপে রেখেছিল, কারণ নিজের মাছ খাওয়া, রঙিন শাড়ি পরা উঠে যাবে, গুজে যাবে, সেই কারণে এই সমাজের এই
মানুষগুলো কতটা নীচ সেটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু সুভাষ কাকিমা অনেক উচ্চে অবস্থান করছে এই মানুষগুলোর থেকে, সেটাও আমরা একেবারে দেখতে পাচ্ছি এই গল্পের মধ্যে। তা যাই হোক, আমরা এরপরে যখন দেখলাম সুভাষ কাকিমাকে প্রশ্ন করছে মনতোষ যে কখনো তো খুব ভালো সম্পর্ক ছিল না, তাহলে আপনি তার কথা ভাবলেন যে সে ভালো থাকবে, তার শেষ জীবনে কষ্ট না হোক, এ কথা ভাবলেন, মানে গিরিনখুড়োর কথা ভাবতে গেলেন। এই কথা শুনে সুভাষ কাকিমা হেসেছে। সে বলেছে যে সে রেগে গিয়ে লাঠি নিয়ে ছুটে এসেছে বা আমার মাথায় লাঠি মেরেছে বলে আমিও তার মাথায় জেনে বুঝে লাঠিটা তুলে দেবো। অতএব এই উক্তির মধ্যে সুভাষ কাকিমার অনেক বড় চরিত্র কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা পাঠক হিসাবে নত মস্তকে তাকে একেবারে মাথায় তুলে নিতে জানি, একেবারে সেই সময়ের উদার একজন মনস্ক নারী হিসাবে। তাই যাই হোক, এখানে সুভাষ কাকিমার মানে চরিত্রটির সার্থকতা। এরপর আমরা দেখেছি সুভাষ কাকিমাকে মনতোষ আবার একটা প্রশ্ন করেছে, যে তার মধ্যে একটা প্রশ্ন আছে, সে ভাবছে পারলেন কি করে, মানে কি করে পারলেন এই সমাজে দাঁড়িয়ে এরকম একটা ঘটনাকে চেপে রাখতে, আপনার ভয় করেনি? সুভাষ কাকিমা বলেছে যে সে একটু এর আগেই সে বলেছে যে সে ঈশ্বরের বিরুদ্ধে কলম চালাতে গেছে। সে জানে যে তার মানে কপালে যেটা লেখা আছে সেটা হবেই, কিন্তু গিরিন ঠাকুরদার কপালকে সে বদলে দিতে চেয়েছে। গিরিন ঠাকুরদার কপালে ঈশ্বর যে খারাপ, মানে একেবারে দুঃখ কষ্ট লিখেছিল, সে শেষ জীবনে এই দুঃখ থেকে সে নিজে বঞ্চিত করেছে। মানে সুভাষ কাকিমা বলতে চেয়েছে ঈশ্বরের লিখন বদলানো যায়। আমি চেষ্টা করেছি গিরিন ঠাকুরদা মানে তার শ্বশুরমশাইয়ের লিখনকে বদলে ফেলতে, তাই তার ছোট ছেলের মৃত্যু সংবাদ তাকে দিইনি এবং সেই দুঃখটা তাকে আমি পেতে দিইনি, এটা সে বলেছে। এবং সেই সঙ্গে বলেছে যে রাবণ রাজার মৃত্যুবাণের মতো নিজের মৃত্যুবাণটা সযত্নে তুলে রেখেছি। এখানে একটা পৌরাণিক ঘটনা এসেছে। রাবণ রাজার মৃত্যুবাণের একটা বিষয় ছিল, যেটা আমরা রামায়ণের পৌরাণিক যে বিভিন্ন আলোচনা সমালোচনা সেখানে দেখেছি। মূল রামায়ণে আছে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু আসল মূল রামায়ণে সম্ভবত এটা নেই, কারণ মূল যে খণ্ড সেখানে কিন্তু কোথাও এরকম একটা কথা নেই যে যেটা আমি বলতে চলেছি যে সে কোথায় লুকানো ছিল। তো যাই হোক, আমরা আলোচনা সমালোচনা বা কথ্য যে গল্প সেখানে শুনেছি রাবণ রাজার মৃত্যুবাণ লুকানো ছিল। সেই লুকানো বাণকে খুঁজে পেয়েছে কেন? হনুমান। সে মন্দোদরের কাছ থেকে খবর পেয়েছে যে রাবণ রাজার নাভিতে তার প্রাণ লুকিয়ে আছে এবং তার একটা বিশেষ বাণ আছে, যে বাণটা ঈশ্বরের দেওয়া। সেই বাণটা দিয়ে তাকে আঘাত করলে নাভিতে, তবেই সে মারা যাবে। এবং সেই সংবাদ হনুমান এনে দেয় রামকে, এবং বিভীষণের কথায় রাম রাবণের নাভিতে আঘাত করলে মানে ওই বাণটা মারে, রাবণ প্রাণত্যাগ করে। এই ঘটনার সম্পূর্ণ মিল কিন্তু আমরা রামায়ণে দেখতে পাই না। রামায়ণে একটু এদিক ওদিক আমরা গল্প যেটা পড়েছি সেটা আছে। তাই যাই হোক, এই ঘটনার কথা সুভাষ কাকিমা তুলে ধরেছেন এবং নিজের মৃত্যুবাণ, অর্থাৎ আমার মৃত্যুটা ওই সমাজের কাছে, সেই কিছুক্ষণের জন্য আমি মৃত্যুবাণটা লুকিয়ে রেখেছিলাম, এবং এই মৃত্যুবাণ ঈশ্বর যেটা পাঠাচ্ছেন গিরিন ঠাকুরদার জন্য সেটাও আমি লুকিয়ে রেখেছিলাম কিছুদিনের জন্য, যাতে গিরিন ঠাকুরদা ভালো থাকে। অর্থাৎ সুভাষ কাকিমার নিজের মৃত্যুবাণটা পরবর্তীকালে নিজেই তুলে দিয়েছেন, ওই চিঠি। আর ওই মানুষটাকে তার লিখন থেকে বাঁচিয়ে দিয়েছেন, ভাগ্যের লিখন থেকে, ওই সুভাষ কাকিমা। এখানেই সুভাষ কাকিমা চরিত্রের উত্তরণ। আর মনতোষের শেষ প্রশ্ন যে পারলেন কি করে, সুভাষ কাকিমা নিজেও এর উত্তর দিতে পারেনি, কারণ এই মানুষটা কিন্তু সাজিয়ে গুছিয়ে নিজেকে মহান করার জন্য কাজটা করেনি, তাই তার কাছে কোনো উত্তর নেই। সে শুধুমাত্র চেয়েছে মানুষটাকে কষ্ট না দিতে, ঘটনাটা ঘটে গেছে, তাই তার কাছে কোনো উত্তর নেই। এখানেই গল্পের শেষ। আর একটা প্রশ্ন এখানে একটু না বললেই নয়, সেটা হচ্ছে সত্যিই কি সুভাষ কাকিমা অনাচার করেছিল? এই প্রশ্ন যদি তোমাদের করা হয় তাহলে তোমরা ঘটনাটা বলবে, সমাজের চোখে সে অনাচার করেছে। শেষ প্যারাগ্রাফে লিখবে যে আমরা কখনোই সুভাষ কাকিমাকে অনাচার করেছে বলে বলতে, মানে সুভাষ কাকিমা অনাচার করেছে এটা মেনে বলতে পারি না, কারণ সুভাষ কাকিমা যে কাজটা করেছে তৎকালীন সমাজে দাঁড়িয়ে একটা মহৎ কাজ, যেটা তৎকালীন সমাজের পুরুষ তো দূর চাই, কোনো নারীও মানে নারী তো দূর চাই, কোনো পুরুষও করতে পারে না। কাজে সুভাষ কাকিমা উত্তরণের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে এই চরিত্রে, সেখানে সুভাষ কাকিমার চরিত্রের উত্তরণ হয়েছে। কাজে এই চরিত্রকে কখনোই আমরা স্খলিত চরিত্র, অনাচারী চরিত্র বলতেই পারি না। তার যে অনাচার, সেই অনাচার আসলে সমাজের অনাচার। সমাজ অনাচার করেছে কার প্রতি? সুভাষ কাকিমার প্রতি। এটা বলে গল্পের এই প্রশ্নের উত্তরটা কিন্তু শেষ করবে। তাহলে আজকের ওয়ান শট ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের জন্য তোমাদের প্রয়োজনীয় আরও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।